তার মুখটা কড়াইয়ের ওই ফুটন্ত তেলের মধ্যে ডোবানো। এখানে খুব খারাপ কিছু আছে, আমি এখানে কিছুতেই কোনোভাবেই ঢোকা আমার পক্ষে সম্ভব নয়। জেঠিমা দৌড়ে এলো, জেঠু কিন্তু আসছে না। সব আমার দোষ, সব আমার দোষ, এরকম করে বলেই যাচ্ছে। বমিটা যে ও করতো সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হতো কালো রঙের নালে সবুজ রঙ। তারপরেও দেখতে পাচ্ছে কার্নি সে কি একটা হেঁটে হেঁটে বেড়াচ্ছে বিছানায়, ও বাথরুম করতে গেছে। লিমিটেড কি করে করবে একটা মানুষ? এই দুজনের মধ্যে সম্পর্ক ভীষণ ভালো ছিল। নিজেদের পরিবারকে না জানিয়েই ওরা একসাথে বেড়াতে যেত, সিনেমা দেখতে যেত, একদম বেস্ট ফ্রেন্ডের মতো। ওদের বাড়ি না পুরো মিউট হয়ে যেত, যে দুটো পা দুদিকে না ভাগ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওর ঠিক কাঁধের উপর দিয়ে কেউ ওর বইয়ের দিকে তাকিয়ে রয়েছে। তারপরে ও রিয়েলাইজ করলো ওটা হচ্ছে মানুষের মস্তিষ্ক, ব্রেইন। পা জড়িয়ে ধরে বলছে আমাকে ক্ষমা করে দিস, আমার ভুল হয়ে গেছে। ওই যে পড়লো, ও সেন্সলেস। ফোর্সফুলি কেউ শারীরিক সম্পর্ক করেছে। উল্টো পাল্টা ভাবিস, সেই কারণে হয়। নড়াতেই পারছে না নিজের শরীরটাকে। দুটো ডাইমেনশন নাকি ওভারল্যাপ করলে এই জিনিসটা হয়। কঙ্কালটা পুরো বেরিয়ে এসছে ওনার মুখে। ওইটা দিয়ে কেউ হেঁটে হেঁটে বেড়াচ্ছে। অনিয়মিত পিরিয়ডস হতো, ছেলেটার নাক মুখ ওরকম থেতলে গেছে। এইটা কোনো ন্যাচারাল জিনিস নয়। এরপর তো হবিষ্যি করতে হবে। দেখলি তো, সবাই আসে এখানে, সবাই আসে, এখান দিয়েই যায়। তখন অর্চনাদি বলছে আমি এরকম প্রায়ই দেখতে পাই। ওদের সেই গেটওয়ে হয়ে গিয়েছিল। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তভ। আজকে আমাদের সাথে কলে ছিল দীপাঞ্জনা। দীপাঞ্জনা আমার খুব ক্লোজ একজন বন্ধু এবং সে এমন একটা ঘটনা জানিয়েছে আজকে যা শুনলে সত্যি কথা বলতে আপনাদের রাতের ঘুম হয়তো চলে যেতে পারে। রক্ত জল হয়ে যাওয়ার মতো একটা ঘটনা, একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। ঘটনাটার সম্বন্ধে কোনো রকমের হিন্টস আমি দেব না, কিছুটা আপনারা এই এপিসোডের ট্রেলারেই শুনে বুঝতে পেরেছেন। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন এবং আপনার ঘড়িতে এখন কটা বাজে সেটা কমেন্ট করে জানান। আপনারা যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম ঘটনা শেয়ার করতে চান তাহলে আমাকে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলছি 6290675195। এখানে কিউরিওফাইট টিমের সাথে আপনি যোগাযোগ করুন এবং আপনার যে ঘটনা রয়েছে সেটা কিউরিওফাইটের এরকমই একটা ঘোস্টলি কল রেকর্ডিংয়ে এসে শেয়ার করুন। ইভেন কৌস্তবের আড্ডাতেও যদি আপনারা যেতে চান, আমার সাথে একটা ফেস টু ফেস পডকাস্ট করতে চান, যোগাযোগ করতে পারেন। আর যারা যারা আমার সাথে পার্সোনালি কথা বলতে চান তারা আমাকে ইনস্টাগ্রামে যোগাযোগ করুন। আমার ইনস্টাগ্রাম আইডি আপনারা ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাচ্ছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা হরর পডকাস্টে। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো দীপাঞ্জনা, হ্যাঁ কৌস্তব বল। কেমন আছিস? আমি তো খুব ভালো আছি, তুই কেমন আছিস বল। আমিও ভালো আছি। বিষয়টা হচ্ছে তোর বই মেলাতে রিসেন্টলি বই রিলিজ করেছে অ্যান্ড ডেফিনেটলি আমি পড়ার জন্য খুব আগ্রহী সেটা। আর তুই হ্যাঁ, তোর বইটা আমি রেখে দিয়েছি, ওকে, যেদিন দেখা ডেফিনেটলি হবে নেক্সট দিন তোকে দিয়ে দেবো। ওকে ওকে, ভৈরব না? হ্যাঁ, ভৈরব 2 এটা। আচ্ছা ওকে। এবার এখানে বিষয়টা হচ্ছে যে তুই কৌশলের আড্ডাতে এসেছিস এবং একটা জনিতন্ত্রের উপর এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলি, ওকে? বাট অ্যাকচুয়ালি তুই যখন ফার্স্ট আমার সাথে যোগাযোগ করিস, আই থিঙ্ক ইমেল করেছিলি, সেই সময় তোর সাথে আমার বন্ধুত্ব হয়নি, ঠিক আছে, বা চেনা পরিচিতিও হয়নি। সেই সময় তুই একটা ঘটনার ব্যাপারে উল্লেখ করেছিলি যে
কৌস্তব, এরকম এরকম একটা ঘটনা রয়েছে, আমার খুব ক্লোজ কিছু মানুষের সাথে এইগুলো ঘটেছে, অ্যান্ড এতটা নৃশংস ঘটনাটা আমি ভেবেছিলাম এটা রেকর্ড করবো, তারপর বিভিন্ন কারণে আমরা রেকর্ডিংটা করতে পারিনি। হুম হুম। আমি আজকে সেই ঘটনাটার ব্যাপারে জানতে চাই তোর থেকে আগে। দেখ, ঘটনাটা অ্যাকচুয়ালি এমন একটা ঘটনা, এটা এটা বেসিক্যালি একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা, ঠিক আছে? হুম। তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শুনে থাকি। তোর চ্যানেলে প্রচুর ব্ল্যাক ম্যাজিকের ঘটনা আমি শুনেছি, তোর অন্যান্য যারা অডিয়েন্স আছে, ভিউয়ার্স আছে, তারা শুনেছেন। হুম ব্ল্যাক ম্যাজিক কতটা খারাপ হতে পারে সেটার ব্যাপারেও মানুষের ধারণা আছে, তোরও ধারণা আছে। কিন্তু এই যে ব্ল্যাক ম্যাজিক একটা মানুষের লাইফ, শুধু একটা মানুষ কেন বলবো, একটা মানুষ বলাটা ভুল হবে, একটা ফ্যামিলিকে কিরকম ভাবে ধ্বংস করে দিতে পারে, পুরো শেষ করে দিতে পারে, এইটা, এই ঘটনাটা একটা প্রকৃষ্ট উদাহরণ। ওকে। আর সেই ব্ল্যাক ম্যাজিক কেউ যদি কারোর ওপর প্রয়োগ করে, তার নিজের সাথে কতটা খারাপ হতে পারে, এই ঘটনাটা শুনলে তবে মানুষ বুঝতে পারবে যে কত বড় ক্ষতি তার হয়ে যেতে পারে, মানে কল্পনারও বাইরে। নিজের নিজের জীবন বল, নিজের সন্তান বল, স্ত্রী বল, মানে পুরো ফ্যামিলিটাই যে পুরো ধ্বংস হয়ে গেল, এটা একটা মানে মনের ওপর একটা বড় দাগ ফেলে যাবে। আর যেসব ঘটনা সেই পরিবারে ঘটেছিল, ওই বাড়িতে যে পরপর ঘটনাগুলো ঘটতো, মানে সেইটা যদি কেউ, মানে শোনার সময় তো সবাই একটু কল্পনা করতে থাকে, মানে একটা ইমাজিনেশন আসে মাথাতে। কেউ যদি ওটাকে আত্মস্থ করে মানে মানে কল্পনা করে না, তার কি বলবো, ভয় তো লাগবেই, ব্যাপারটা না ভিতরে রয়ে যাবে, যে হঠাৎ হঠাৎ করেই মাথায় আসতে পারে এই ব্যাপারটা। কারণ আমার হতো, পার্সোনালি আমার হতো, কারণ আমি যার থেকে শুনেছি তার পরিবারেই হয়েছে ঘটনাটা। ওকে ওকে। এই ঘটনাটা কোন জায়গার? ঘটনাটা হয়েছে মেটিয়াবুরুজে। আচ্ছা আচ্ছা। আমি নিজে কখনো সেখানে যাইনি, বাট ব্যাপারটা হয়েছিল কি, আমি প্রথম যেখানে জব করতাম, কোম্পানির নাম বলছি না, এখানে প্রয়োজনীয় নেই, ঠিক আছে, সেইখানে আমার একজন কলিগ ছিল, একটা দিদি, তার নাম হচ্ছে প্রতিমাদি, আমি প্রতিমাদি বলে ডাকতাম। তার ফ্যামিলির ঘটনা, ঠিক আছে? আচ্ছা। তো তার নিজের যে দিদি আছে, তার নাম, আমি আসল নামটা বলছি না, আমি নিজে একটা নাম দিয়ে দিচ্ছি, ধরে নে পূজা, ঠিক আছে? প্রতিমার দিদি পূজা। তো তার জ্যাঠতুতো যে দিদি আছে, মানে তাদের জেঠুর যে ফ্যামিলি, সেই ফ্যামিলিতে ওই পূজাদির সমবয়সী আরেকটি দিদি আছে, তার নাম আমি দিলাম ধরে নে অর্চনা, পূজা অর্চনা, ঠিক আছে, মিলিয়ে নাম দিলাম, কারণ আমি আসল নাম বলতে পারবো না। ওকে। তো এই খুড়তুতো এবং জ্যাঠতুতো যে পরিবার, দুই পরিবারের মধ্যে সম্পর্ক ভালো নয়, খিটিমিটি লেগে থাকে, এবং এই সম্পত্তি বল, বিভিন্ন ব্যাপার স্যাপার, মানে পারিবারিক ব্যক্তিগত জায়গা থেকে ওদের সম্পর্ক একেবারেই ভালো না, মানে কেউ কাউকে খুব একটা ভালো চোখে দেখে না বা ভালোবাসে না বলা যায়। কিন্তু এই যে দুই বোন, মানে পূজাদি আর অর্চনাদি, এরা হচ্ছে একেবারে সমবয়সী। দুই ফ্যামিলির মধ্যে সদ্ভাব না থাকলেও এই দুজনের মধ্যে সম্পর্ক ভীষণ ভালো ছিল। মানে বাবা মা, অন্যান্য পরিবারের লোকেরা নিজেদের মধ্যে হয়তো ঝগড়াঝাটি করছে, মুখ দেখা দেখি নেই, এ ওর ক্ষতি চাইছে, এ ওর সাথে কিছু একটা করার চেষ্টা করছে, কিন্তু ওরা দুজন না একেবারে বেস্ট ফ্রেন্ডের মতন ছিল। বোন তো বটেই, তার থেকেও বেশি মানে বেস্ট ফ্রেন্ড, মানে দুজন দুজনকে ভীষণ ভালোবাসতো। ওরা একই কলেজে পড়তো, ঠিক আছে? তো ওরা কি করতো, নিজেদের পরিবারকে না জানিয়েই ওরা একসাথে বেড়াতে যেত, সিনেমা দেখতে যেত, একসাথে সময় কাটাতো, মানে খুব ভালো সম্পর্ক বোনেদের মধ্যে হলে যেরকম ব্যাপারটা হয়, ওদের মধ্যে সেই ব্যাপারটা ছিল, বেস্ট ফ্রেন্ডের মতো, একদম বেস্ট ফ্রেন্ডের মতো। মানে দুজন দুজনকে ভীষণ ভালোবাসতো, যে কোনো ব্যাপারে হেল্প করা বল, হোয়াট এভার ইট ইজ, দুজনে বেড়াতে যেত, সিনেমা দেখা, এইসব চলতেই থাকতো ওদের। প্রতিমাদি জানতো, কারণ প্রতিমাদির মধ্যে ওই হিংসেপনা বা ওই ব্যাপারটা না নেই। দুই দিদি দুজনের মধ্যে যখন সম্পর্ক ভালো আছে, জিনিসটাতে কেন ইন্টারফেয়ার করে ব্যাপারটাকে খারাপ করবে, তাই না? তো ওরা এরকম দেখা সাক্ষাৎ করতো, বেড়াতে যেত। তো প্রথম যে ঘটনাটার সূত্রপাত দেখা দেয়, সেটা খুবই সাধারণ একটা বিষয় নিয়ে। প্রথম যেটা হলো সেটা হচ্ছে, ওর যে জ্যাঠতুতো দিদি মানে অর্চনাদি,
সে একদিন রাত্রিবেলা ঘুমোচ্ছে এবং তার হঠাৎ করেই শরীরটা খুব খারাপ করে এবং সে ভমিট করতে শুরু করে, বমি হয় তার। ঠিক আছে, মানে খুব অ্যাসিডিটি হয়ে গেলে যেরকম হুম। শরীর খারাপ করে বমি হয়, তার ওই জিনিসটা হচ্ছে। তো তার মা বাবা তাকে জিজ্ঞেস করে, তুই কি বাইরের খাবার খেয়েছিলি? তো বলছে, হ্যাঁ আমি বাইরের খাবার খেয়েছিলাম, মনে হয় সেটা থেকেই হয়েছে। তো ওর বাবা মা স্বাভাবিকভাবে একটু শাসন করে, বকাবকি করে যে বাইরের খাবার খুব আনহাইজিনিক হয়, কি তেল ইউজ করে তার কোনো ঠিক নেই। হ্যাঁ, জিনিসটা ভালো না, দেখছিস তো কিরকম শরীর খারাপ হয়েছে, আর কখনো খাবি না, যেরকম আমাদের বাবা মা আমাদের বলে থাকে। একদম। হ্যাঁ, তো সেটাই ওকে বলেছে, হ্যাঁ এটা করবি না, এই দেখছিস তো কিরকম শরীর খারাপ হয়েছে। ঠিক আছে ফাইন, সেদিনকার মতো ওকে মানে বাড়িতে যতটুকু ওষুধ দেওয়া, শুশ্রূষা করার মতো করে ওকে সেদিনকার মতো ঘুম পাড়িয়ে দিয়েছে। তারপরের দিন শরীরটা খুব একটা ভালো নেই, যেহেতু খুব বেশি পরিমাণে অ্যাসিডিটি টাইপ হয়ে গেছে। তো কিছুতেই তার ওই বমির টেন্ডেন্সি বল বা লুজ মোশন শুরু হয়েছে, সেটা কমছে না। হুম। তো তখন ওর বাবা মা নর্মালি চিকিৎসা করিয়েছে, ওষুধ খাইয়েছে, হয়তো ডাক্তারও দেখিয়েছিল। এই ব্যাপারটা অনেকদিন, মানে বেশ কিছুদিন চলেছে এই শরীর খারাপ ব্যাপারটা। এবং এই যে বাইরের খাবার খেয়ে শরীর খারাপ ব্যাপারটা, এটা কিন্তু খুব সাধারণ বিষয়, আমাদের সবারই কখনো না কখনো হয়। একদম। ওরা ব্যাপারটা একেবারেই অন্যভাবে নেয়নি, নেওয়ার কোনো কারণও ছিল না, ঘটেনি সেরকম কোনো কারণ। তো ওরা একটা টাইম পর এই যে বারবার বমি হওয়া, পটি হওয়া, এই ব্যাপারটা কমে যায়, কিন্তু ওই একটা উইকনেস থেকে গেছে, সেটা হয়ে থাকে, ওটা রয়েছে। এবার কিছু কিছু বিষয় ওর ফ্যামিলিতে হওয়া শুরু করলো। কি হওয়া শুরু করলো? প্রথমে এই যে অর্চনাদি, ও কি করতো, ধর রাত্রিবেলা ও পড়ছে, তখনও কলেজে পড়তো, কোন ইয়ার আমার ঠিক মনে নেই, সম্ভবত থার্ড ইয়ার, মানে ফাইনাল ইয়ারই হবে তার। ধর পড়তে পড়তে ওর মনে হতো কি, মানে ধর ঝুঁকে ও পড়ছে তো টেবিলে রেখে বইটা, বা লেখালেখি করছে, যাই হোক, ওর মনে হতো ওর ঠিক কাঁধের উপর দিয়ে কেউ ওর বইয়ের দিকে তাকিয়ে রয়েছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই সেন্সেশনটা ওর প্রায়ই হতো, বলা যায় প্রায় রোজই হতো। এবার অনেক সময় হতো কি, ওর বাবা এসে দেখতো যে আমার মেয়ে পড়াশোনা করছে কিনা, মানে দেখে যেত। হ্যাঁ, যেমন হয়। তো ও প্রথম দিকে ঘাড় ঘুরিয়ে দেখতো যে বাবা এসছে কিনা, দেখতো না, কেউ নেই। ঘরের দরজা খোলা থাকলেও কেউ নেই ঘরে ও একাই রয়েছে, আর কেউ নেই। তো এই ব্যাপারটা যখন বাড়তে থাকে, ইন্টেন্সিটিটা, ওর একটু ভয় ভয় করতে থাকে যে এটা কেন হচ্ছে বারবার, আমার কেন মনে হচ্ছে যে আমার কাঁধের উপর দিয়ে একদম কাছে এসে কেউ দেখছে আমাকে, মানে সেও বইয়ের দিকে তাকিয়ে রয়েছে, এরকম একটা বিষয় ও এটা প্রায়ই অনুভব করে। যখন এই জিনিসটা হচ্ছে, ও একবার ওর মাকে বললো যে মা জানো তো আমার সাথে এরকম হচ্ছে, আমার মনে হয় কি যেন আমার পেছনে দাঁড়িয়ে থাকে। তোর মা সেটাকে খুব একটা পাত্তা দেয়নি, হ্যাঁ তোর মনের ভুল, উল্টো পাল্টা ভাবিস সেই কারণে হয়। তখন ও একটা সলিউশন নিজের বার করলো কি, ও এক জায়গায় বসে পড়বে না, ও ঘরে পায়চারি করতে করতে পড়বে। সেটাও অনেকে করে। এবার ও যখন পায়চারি করতে করতে ঘরে পড়ছে, এবার ওদের ঘরের ছবি আমাকে দেখিয়েছিল কিরকম, সেটা হচ্ছে মানে ঘরের ধর একদিকে ঘরের থেকে বেরোনো ঢোকার একটা দরজা, সেই দেওয়ালেই দরজার দুপাশে দুটো জানলা। ঠিক আছে, সেই জানলার দরজা দিয়ে বাইরের একটা ছোট করিডোর টাইপের দেখা যায়, সেই করিডোর দিয়েই অন্যান্য ঘরে যাওয়া যায়। এবার ওই করিডোরটা রাত্রিবেলা তো আলো থাকতো না, অন্ধকারই থাকতো, খালি ঘরের আলো জ্বলতো যে ঘরে ও পড়ছে। ওর সব সময় মনে হতো, এই ধর ও পিছন দিক থেকে সামনের দিকে এগোচ্ছে, ওর মনে হতো কেউ একটা ওর উল্টো দিক থেকে আসছে করিডোর ধরে। ওকে, মানে দূর থেকে কাছে আসছে না, মানে ধর মানে ওর দিকে দূর থেকে কাছে আসছে। এক্স্যাক্টলি। মানে ধর সেই তুই যেদিকে তুই ধর পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছিস, সেই ছায়া মূর্তিটা পশ্চিম থেকে পূর্ব দিকে আসছে। এক্স্যাক্টলি। ও এই জিনিসটা প্রায়ই লক্ষ্য করত, মানে মুখোমুখি হয়ে যাচ্ছে, মুখোমুখি হয়ে যাচ্ছে কাইন্ড অফ, কিন্তু ও ঘরের ভেতরে, সেই জিনিসটা ঘরের বাইরে করিডোরে হাঁটছে। ওকে ওকে, ঠিক আছে, ও এই জিনিসটা প্রায় লক্ষ্য করতো।
ব্যাপারটাকে অনুভব করতো সব থেকে বেশি, ওর খুব খটকা লাগতো। তারপরেও কি করলো, ওই জিনিসটাকে যাতে না দেখতে হয় ও দরজা জানলা ভিজিয়ে দিত। একেবারে বন্ধ করতে পারতো না, কারণ আমাদের সাধারণ ঘরে একেবারে দরজা বন্ধ করলে একটা সন্দেহের চোখে দেখা হয়, বলা হয় যে ঘরে বন্ধ করে কি করছিস। এটা আমরা ফেস করেছি। তো তাই করতো, দরজা জানলা ভিজিয়ে দিয়ে ওরকম পায়চারি করে পড়তো। কিন্তু এই জিনিসটা হলো, ও যখন হেঁটে হেঁটে পড়ছে, ও তখন ওই ওই করিডোর থেকে হাঁটার আওয়াজটাও ঠিক পাচ্ছে, মানে উল্টো দিক থেকে কেউ হেঁটে হেঁটে আসছে, আবার ওর সাথে হেঁটে হেঁটে উল্টো দিকে যাচ্ছে। এই জিনিসটা ও রোজই প্রায় এই জিনিসটা দেখতো। এবার ওর মনে হলো যে না, রাত্রিবেলা আর পড়া যাবে না, আমার পড়াতে মনও বসছে না, বেকার বেকার আমি ভয়ও পাচ্ছি, কাজের কাজ কিছু হচ্ছে না, তার থেকে ভালো ভাই ঘুমিয়ে পড়ি। তো সেদিন যেদিন কেউ প্রথম ভেবে যে না আজকে আর পড়বো না, আজকে আমি ঘুমোবো, সেদিন কেউ বিছানায় শুয়েছে, তখনও ওর ঘুম আসেনি অর্চনা, জাস্ট ও চোখ বন্ধ করে শুয়ে রয়েছে। তখন ওর মনে হচ্ছে পা দুটো নর্মালি টান করে তো শুয়ে থাকে মানুষ, সোজা হয়ে শুয়ে থাকলে সেরকম ভাবে শুয়ে রয়েছে। ওর মনে হচ্ছে মানে ওর ইচ্ছার বিরুদ্ধে, মানে ও নিজে করছে না জিনিসটা, ওটা আপনা আপনি হচ্ছে। সেটা হচ্ছে দুটো পা দুদিকে না ভাগ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে ওটাও নিজে করছে না, হয়ে যাচ্ছে জিনিসটা। অথচ ওর পায়ে কিন্তু কেউ হাত দিয়ে রয়েছে সেরকমও কিছু কিন্তু ফিল করছে না, জাস্ট পা দুটো দুদিকে ফাঁক হয়ে যাচ্ছে। ও প্রথমে ধর্মর করে উঠে বসছে, ব্যাপারটা কি হচ্ছে। লাইট জ্বালিয়েছে, কিছু দেখতে পাইনি, কিছু বুঝতেও পারেনি। তো তারপরে যাই হোক, নিজের মনকে একটু প্রবোধ দিয়ে ও আবার শুয়ে পড়েছে, শুয়ে পড়ে ঘুমিয়েও পড়েছে। তারপরের দিন ও যখন উঠতে গেছে বিছানা থেকে জেগে, ওর মনে হচ্ছে ওর কোমরের নিচ থেকে মানে পুরো পাটা যেন ওর নিজের নয়, মানে খুব ভারী টাইপের কিছু একটা, মানে ও নড়াতেই পারছে না নিজের শরীরটাকে, এরকম একটা ওর ফিল হচ্ছে। এবং এই যে জিনিসটা প্রতিদিন রাত্রিবেলা শুয়ে এইরকম একটা ফিল হওয়া, তারপরে পরের দিন সকালবেলা উঠে ওর কোমর বা পা নাড়াতে পারছে না, ব্যথা করছে, এই জিনিসটা না দীর্ঘদিন হতে হতে ব্যাপারটা এতটাই বেড়ে গেল, ও ঠিক মতো হাঁটতে পারতো না। না, ঠিক করে হাঁটতে পারতো না, লেংড়ে লেংড়ে হাঁটতো। আচ্ছা। ইভেন ও খুব বেশিক্ষণ সোজা হয়ে বসে থাকতে পারতো না, ওর কোমর দিয়ে পা দিয়ে টনটন করতো। ওকে সেই অলমোস্ট আধশোয়া হয়ে মানে হেলান দিয়ে থাকতে হতো আর কি। বুঝতে পারছি। এই করতে করতে ওর কলেজ যাওয়া বন্ধ হয়ে গেল, যেহেতু হাঁটতে বড় অসুবিধা হচ্ছে। বাসে করেও যাওয়া হতো, হেঁটে যাওয়া হতো কলেজে, তো সেইটাও বন্ধ হয়ে গেল কলেজে যাওয়া। এর সঙ্গে যেটা হতো, ওর অত্যধিক পরিমাণে চুল পড়তে শুরু করলো। আচ্ছা। ওদের ফ্যামিলির সব মেয়েদেরই না খুব লম্বা চুল, আর খুব গোছ ছিল চুলে, আর ওদের প্রত্যেককেই দেখতে খুব সুন্দর, মানে খুব ফর্সা ফর্সা, দেখতে সুন্দর। তো সবার কাছে, মেয়েদের কাছে চুলটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, একদম ঠিক আছে। তো ওর যখন এরকম অস্বাভাবিক ভাবে চুল পড়তে শুরু করছে, তখন ওরও একটা চিন্তার বিষয়, ওর মায়েরও চিন্তার বিষয় হয়ে গেল, হ্যাঁ মেয়ের কি হলো, কোনো অন্য রোগ দেখা দিল কিনা ভেতরে, যে এরকম অস্বাভাবিক ভাবে চুল পড়ছে। এবং পড়তে পড়তে না বিভিন্ন মানে মাথার এক এক জায়গায় না খাবলা খাবলা করে এরকম সেই টাক পড়ে গেছে, গোল 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 গোল। কি বলছিস ভাই? মানে ধর ডান দিকে একটুখানি নেই, আবার পেছন দিকে বাঁ দিকে একটুখানি নেই, এরকম একটা ব্যাপার, এরকম বিশ্রী হয়ে গেছে। আর চুলের তোর মানে ওদের চুলের কোয়ালিটি যেহেতু খুব ভালো ছিল প্রথম দিকে, যখন কোয়ালিটি তোর ডিটোরিয়েট করতে শুরু করে তখন খুব তাড়াতাড়ি চোখে পড়ে যায়। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো ওর ওই জিনিসটাও হতে শুরু করলো, মানে চুলটা একটা বিশ্রী হয়ে গেল ওর। এটা একটা হলো। দ্বিতীয় হচ্ছে ওই যে প্রথম রাত্রিবেলা ওর একবার সেই খুব বমি টমি হয়েছিল, লুজ মোশন হয়েছিল, এটা না ওর প্রায়ই হতে শুরু করলো, ঠিক আছে। কিন্তু এইখানে একটা চেঞ্জ এলো, সূক্ষ্ম বলবো না, একটা বড় চেঞ্জই এলো। সেটা হচ্ছে বমিটা যে ও করতো, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হতো কালো রঙের, নাহলে সবুজ রঙের, মানে ডার্ক সবুজ রঙের, এবং তাতে অত্যন্ত জঘন্য গন্ধ, মানে সেই
অন্য কেউ থাকলে তারও বমি হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। বুঝতে পারছি। এরকম বিশ্রী একটা গন্ধযুক্ত এবং রঙের ওর বমি হওয়া শুরু করলো। এবার ওদের ফ্যামিলি ব্যাপারটাকে একটু সিরিয়াসলি নিল। ডাক্তার দেখানো শুরু করলো, অনেক টেস্ট করানো হলো, কিন্তু কোথাও কিছু পাওয়া গেল না। শুধুমাত্র একটা জিনিস ধরা পড়লো, সেটা হচ্ছে ওর হিমোগ্লোবিনের পরিমাণ অস্বাভাবিকভাবে কমে গেছে, মানে রক্ত কমে গেছে বলা যায়। ঠিক আছে, গায়ে রক্ত সেরকম নেই। এবং একটা মানুষের যদি হিমোগ্লোবিন কমে যায় বা রক্ত কমে যায়, তার মানে অ্যানিমিক টেন্ডেন্সি যদি কারোর থাকে, যেই ধরনের প্রবলেম শুরু হয় সেগুলোও শুরু হলো। প্রথম তো ওর চামড়া ফ্যাকাশে, এমনিতে তো ফর্সা সুন্দর দেখতে ছিল, কিন্তু ফর্সার মধ্যে একটা জেল্লা থাকে তো মানুষের, কিন্তু ও ফ্যাকাশে হয়ে যেতে শুরু করলো। ওর চামড়া লুজ হতে শুরু করলো, মানে বয়স্ক হয়ে গেলে যে মানুষের চামড়ায় একটা স্যাগি ভাব চলে আসে, সেই জিনিসটা হওয়া শুরু করলো। ঠিক আছে, আর যেটা হলো, পিরিয়ডস এর প্রবলেম শুরু হলো, অনিয়মিত পিরিয়ডস হতো। ঠিক আছে, হয়তো 2-3 মাস হলো না, কিংবা এক মাস টানা চললো, এবং সেটা অস্বাভাবিক পরিমাণে ব্লিডিং হচ্ছে। ওকে ওকে, ঠিক আছে, এই ব্যাপারগুলো ওর মধ্যে হওয়া শুরু করলো। এটা হচ্ছে অর্চনাদির ব্যাপারটা আমি বললাম, কিছুটা বললাম, পুরোটা এখনো বলিনি, বাকিটা আস্তে আস্তে আমি বলছি। এরপরে ওদের ফ্যামিলিতে ছোট ছোট করে যে জিনিসগুলো হওয়া শুরু করলো, তার প্রথম হলো, বাড়িতে মানে সবাই রয়েছে, প্রত্যেকেই একটা জিনিস অদ্ভুত ফিল করতো, সেটা হচ্ছে দেখবি কারোর বাড়িতে যদি বিড়াল টিড়াল থাকে, তারা খুব রিলেট করতে পারবে, যে বিড়াল দেখবি পায়ের মধ্যে, মানে ওদের যখন খুব মানে নিজের মালিককে ওরা অ্যাডমায়ার করতে চায়, তখন দেখবি পায়ের কাছে পায়ে গা ঘেঁষে ওরা চলাফেরা করে, মানে পায়ে এসে গা ঘষে। হ্যাঁ, ঠিক আছে, ওদের বাড়িতে না আছে কোনো কুকুর, না আছে কোনো বিড়াল, মানে কোনো পোষ্যই নেই আর কি। ওরা ফিল করতো, মানে এমনি ধর দাঁড়িয়ে আছে কি হাঁটছে চলছে, ওদের মনে হতো যে ওরকম বিড়ালের মতো কোনো একটা লোমশ প্রাণী ওদের পায়ের মধ্যে গা ঘেঁষে গা ঘষে চলে যাচ্ছে। এবার ওর মা বিশেষ করে, এবার তুই এমনি চলছিস ধর, বা দাঁড়িয়ে কোনো কাজ করছিস, হঠাৎ করে তোর মনে হলো তোর পায়ের কাছে লোমশ কিছু একটা গা ঘষে চলে গেল, তুই তো চমকে উঠবি। একদম। ওদেরও সেম হতো, ওর মা প্রায় চিৎকার করে উঠতো, ওরে বাবা এটা কি হলো। ঠিক আছে, ওরা প্রায় এটা, কিন্তু কিছু ছিল না, কিছুই দেখতে পেত না, কারণ কিছু নেই তো। মনে হতো যেন একটা অদৃশ্য বেড়াল ওদের ঘরে ঘুরে বেড়াচ্ছে এবং ওদের গায়ে এসে, সরি, পায়ের কাছে এসে গা ঘষছে। ওরা এই ব্যাপারটার কোনো ব্যাখ্যা পেত না, যে কেন হচ্ছে এই জিনিসটা। তারপর যেটা হওয়া শুরু করলো ওর দাদার সঙ্গে, মানে অর্চনাদির দাদা। ঠিক আছে, ও হচ্ছে ফ্যামিলির, মানে যত বাচ্চাদের মধ্যে ও হচ্ছে সবচেয়ে বড় বয়সে। ও যেটা, ওর মধ্যে যেটা চেঞ্জেস হওয়া শুরু করলো, ওর মধ্যে না যে পাগলামির একটা টেন্ডেন্সি হওয়া শুরু করলো। ঠিক আছে, ওকে। মানে ও অসংলগ্ন কথাবার্তা বলা শুরু করলো। ধর সবাই মিলে খেতে বসেছে, এই ঘটনাটা আমাকে বলছিল প্রতিমাদি। একদিন সবাই মিলে একসাথে খেতে বসেছে, ও মানে ওর দাদা খেতে খেতে ওর বাবাকে বলছে যে আর কতদিন খাবি, আর তুই তো কতদিন বাড়ি, খাবি? হ্যাঁ আর কতদিন খাবি, মানে এরপরে তো, মানে ওরা তো আমিষ খাচ্ছে, বলছে আর কতদিন খাবি, মানে পাটের দিকে চোখের ইশারা করে বলছে আর কতদিন খাবি, এরপর তো হবিষ্যি করতে হবে। ওকে ওকে। মানে বাড়ির বড় ছেলে যদি হঠাৎ করে খেতে বসে এরকম করে বলে আর কতদিন খাবি, মানে পাতের দিকে ইন্ডিকেট করে বলছে, মানে ও বলতে চাইছে আর কতদিন আমিষ বা মাছ মাংস খাবি, এরপর তো হবিষ্যি করতে হবে। বড় ছেলে কে? বড় মেয়ে তো? না, অর্চনাদি ওই দাদার থেকে ছোট হয়। ওকে এটা বলছে ওর দাদা, মানে ওকে, ওর দাদার মধ্যেও অস্বাভাবিক ব্যাপারগুলো ঘটতে শুরু করছে। বুঝতে পারছি। ও এরকম বলছে যে আর কতদিন খাবি, এরপর তো হবিষ্যি করতে হবে। এবার ওর বাবা, যে অর্চনাদির বাবা, সে একটু রকচটা মানুষ, ঠিক আছে, একটু কি বলবো, রাশভারী মানুষ। ও রেগে গিয়ে ছেলেকে বকছে, হয়তো মেরেওছে, জানি না। হ্যাঁ তুই এসব কেন বলছিস। ছেলেটা ঠিক করে হেসে ঘরে চলে গেল, মানে কোনো
মানে যে ও, তারপর নেই। হ্যাঁ, কোনো তাপ উত্তাপ নেই যে বাবা বকছে বা আমি এরকম একটা অদ্ভুত কথা বলেছি, লজ্জিত হবে বা বাবা বকছে বলে রাগ করবে, কাঁদবে, নট এট অল। সেই মেয়েদের মতো বা বাচ্চাদের মতো ফিক করে এসে ঘরে চলে গেল। হাত ফাত কোনো ধোয়ার নাম নেই, এঁটো হাতে ঘরে চলে গেল এবং ছিটকিনে দিল। ওর মা এসে ডাকছে যে কেন এরকম করলি, হাত ধুয়ে যা। কোনো হুম, সাড়া নেই, মানে কোনো রেসপন্সই করছে না। হুম, হুম, তখন ওর বাবা বলছে থাক, ও মানে ওনার বাবা তো রেগে গেছে ছেলের বিহেভিয়ার দেখে। বলছে যে হ্যাঁ, ওকে ছেড়ে দাও, ওর মতন যা খুশি করুক, উচ্ছন্নে গেছে, বাজে ছেলে। এই করে সেদিনকার মতো ওকে নিয়ে আর ঘাঁটায়নি। কিন্তু ওর দাদা যেটা করা শুরু করলো, একটা অদ্ভুত বিষয়, সেটা হচ্ছে প্রত্যেকদিন রাত্রিবেলা উনি যে ঘর থেকে বেরিয়ে যেত, বেরিয়ে গিয়ে বাড়ির ছাদে চলে যেত হুম। একা একাই। ছাদে চলে গিয়ে ছাদের যে কার্নিশ, ওটাতে উঠে জাস্ট রাউন্ড মারতো, মানে পুরো কার্নিশ ঘিরেও ঘুরছে। বুঝতে পারছি ব্যাপারটা? সাংঘাতিক ব্যাপার ভাই, সাংঘাতিক ব্যাপার এটা। এবং এটা কবে মানে এটা তো কেউ জানতেই পারতো না, মাঝরাতে উঠেও কখন ছাদে চলে যাচ্ছে কেউ জানতেই পারছে না। হুম, 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 একদিন ওদের বাড়িতে ওদের কোন একজন আত্মীয় এসেছিল, ঠিক আছে? আচ্ছা, সেই আত্মীয় মানে সে হচ্ছে তোর মানে যে চাকরি করে, ওয়ার্ক ফ্রম হোম করতো তখন, হুম, মানে আমাদের এখানে আর কি তখন ওয়ার্ক ফ্রম হোমের অতটা চল আসেনি, ঠিক আছে, করোনার আগে আগে এই ব্যাপারটা, আচ্ছা, ঠিক আছে। তখনও এই চলটা আসেনি। কিন্তু ও যেহেতু একটা এমএনসি তে চাকরি করতো, ওখানে ওয়ার্ক ফ্রম হোমের একটা ছিল, আইডিয়া ছিল। তো ওর যে ডিউটিটা হতো সেটা হচ্ছে তোর মাঝরাতেই হতো আর কি, হুম, মানে হুম, বাড়ি থেকে যে কাজকর্ম করতো সেটা হচ্ছে তোর এই 11টা সাড়ে 11টার পর থেকে ওদের শিফটটা শুরু হতো। তো এবার মাঝখানে মানে কাজ করতে করতে, মানে ওখানে বেড়াতে এসছে, ওখানে এসেও রাত্রিবেলা কাজও করছে আর কি। তো মাঝরাতে যখন একটু ব্রেক হয়েছে, ও একটু বাইরে এসছে, বাইরে এসে একটু পায়চারি করছে। ওর মনে হচ্ছে ছাদে যেন কে হাঁটছে, শুনতে পাচ্ছে। এবার ওর মনের মধ্যে সে একটা ছেলে ছিল আর কি, ওর মনের হুম, মধ্যে তো ওরকম ভয় বা ভৌতিক কিছু ওর মাথায় আসেনি। ও ভেবেছে চোর, চোর এসেছে ছাদে, নিশ্চয়ই স্কোপ করছে নিচে আসা, আমি যাব গিয়ে কেলাবো। ওর মোটিভ এটাই ছিল যে হুম, আমি গিয়ে চোরটাকে ধরবো এবং বেধড়ক পিটুনি দেবো। ও কি করেছে, একটা লাঠি নিয়েছে, হুম, লাঠি নিয়েছে, মোবাইলে টর্চ নিয়েছে, মানে ফ্ল্যাশটা জ্বালিয়েছে, ফ্ল্যাশটা সিঁড়ি দিয়ে উঠেছে, উঠে দেখছে ছাদের দরজা খোলা। এবার ওর মনে হচ্ছে ছাদের দরজা খুলে ফেলেছে চোরটা, তাহলে তো এক্ষুনি নিচে নেমে চলে আসবে। ও উঠেছে, উঠে ওর ও ফার্স্টে কাউকে দেখতে পায়নি অন্ধকারের মধ্যে। কি হলো, কোথায় আওয়াজটা হচ্ছে কিসের, তাহলে কি চোরটা পালিয়ে গেল? তারপরে ও দেখতে পাচ্ছে কার্নিশে কি একটা হেঁটে হেঁটে বেড়াচ্ছে, লম্বা লম্বা পা ফেলে হেঁটে বেড়াচ্ছে। ও দেখে হুট করে না ভয় পেয়ে গেছে। চোর থাকলে কি হবে, সে হয় ঘাপটি মেরে থাকবে বা নিচে আসার চেষ্টা করবে, হুম, কিছু একটা করবে। কার্নিশে কেন হাঁটবে চোর? তারও তো এক্স্যাক্টলি। জানের মায়া আছে রে বাবা। ও দেখছে, তখন ওর হাতে তো ফ্ল্যাশটা রয়েছে, মানে মোবাইলের আলোটা তো জ্বলছে, দেখতে পাচ্ছে ওর দাদা, মানে অর্চনাদির যে দাদা, সে কার্নিশে হেঁটে 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 বেড়াচ্ছে। মানে কাইন্ড অফ ও যেন কারোর সাথে কথা বলতে বলতে হাঁটছে, মানে সেই আমরা গল্প করতে করতে হাঁটি না, বন্ধুর সাথে গল্প করতে করতে হাঁটছি ধর, ঠিক ওই রকম করে ও কার সাথে যেন বিড়বিড় বিড়বিড় করে কথা বলছে আর কার্নিশ ঝরে পুরো হাঁটছে, আর মানে চতুর্দিকে ঘুরে 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 বেড়াচ্ছে। ওটা দেখে ও ভয় পেয়ে তো চিৎকার করে উঠেছে যে দেখো কি করছে। মানে ওর চিৎকার শুনে বাকি বাড়ির যারা রয়েছে তারা ছুটে এসেছে, ছুটে এসে ওর দাদাকে ধরেছে যে তুই কি করছিস, কেন করছিস এরকম। তখন ওই ছেলেটা নাকি বলছে যে আমি তো চলেই যাব, আমাকে আর কতদিন আটকে রাখবি বল, আমাকে তো যেতেই হবে তাই না, আমাকে আটকে রেখে লাভ আছে, এরকম করে নাকি বলছে। যাই হোক, সেদিনকার মতো ওকে নামিয়ে নিয়ে এসছে নিচে। আমি এগুলো পরপর পরপর বলছি, কিন্তু ছোট ছোট বিচ্ছিন্ন ঘটনা কিছু না কিছু কিছু না কিছু ঘটেই চলেছে। এবার এর মাঝখানে যেটা মানে হওয়া শুরু হয়েছে, সেটা হচ্ছে অর্চনাদির কথাটা তো বললাম তোকে, যে ওই হুম, হুম, কোমর থেকে পায়ের ব্যাপারটা, ব্যথা হতো। হুম, এবার ও দেখা শুরু করলো যে ওর
থাইয়ে, তারপর ধর হাঁটুর নিচে যে কাফ মাসলটা, ওইখানে আঁচড়ের দাগ তো থাকতোই, তার সঙ্গে থাকতো হাতের দাগ। মানে খুব জোরে যদি কেউ তোর হাত বা পা টিপে ধরে, কালশিটে জমে যায় না, ঠিক ওই রকম হাতের ছাপ। কিন্তু হাতের ছাপটা এতটাই বড়, ওরকম বড় হাত মানুষের হতে পারে না, সম্ভব না। মানে ও বেশ স্বাস্থ্যবতী মেয়ে ছিল, ঠিক আছে তো, আচ্ছা। তার পায়ের গোছ যথেষ্ট মোটা হবে, বুঝতে পারছিস? হুম। তো পুরোটা রাউন্ড দিয়ে তো যদি তোকে ধরতে হয়, তাহলে কত বড় হাতের পাঞ্জা হতে হবে তুই ভাব। মানে বুঝতে পারছিস তো, মানে ছোট বাচ্চা হলে তাও মানলাম, বড় মেয়ে আর বেশ হেলদি চেহারা, তার পুরো থাইয়ে মানে পুরোটাই কভার হয়ে গেছে এরকম একটা হাতের পাঞ্জার ছাপ, ঠিক আছে, পুরো স্পষ্ট সেরকম। পাঞ্জাটা অনেক বড় অ্যাকচুয়ালি, অনেক বড়, মানে সাধারণ মানুষের হাতের পাঞ্জা অত বড় হতে পারে না। ওরকম হয়ে পুরো কালশিটে পড়ে গেছে, রক্ত জমে গিয়ে ওরকম হয়ে গেছে। আর ওই মানে অর্চনাদি তো হাঁটতে পারে না ঠিক করে, বসতেও পারে না, এই ব্যাপারটা হয়েই চলেছে। ডক্টর দেখাচ্ছিল না? ডক্টর দেখাচ্ছিল, কোনো তো কিছু টেস্ট করছে, খালি ওই হিমোগ্লোবিন কম ছাড়া আর তো এই কিছু পাচ্ছে জিনিসটা না। তোর অ্যাসিডিটি হওয়ার পর থেকে স্টার্ট হয়েছে? হ্যাঁ, মানে প্রথম যে ইয়েটা শুরু হলো, মানে অসুস্থতাটা শুরু হলো, সেটা হচ্ছে ওই অ্যাসিডিটি থেকে শুরু হলো, ঠিক আছে। এবার ওরা ভাবছে যে অ্যাসিডিটি হয়ে গেছে তো হয়ে গেছে, ওরা তো চলে গেল, এটার সাথে এই জিনিসটার তো কোনো কানেকশন নেই না। পেটের সমস্যার সাথে থাইয়ে হাতের দাগের তো কোনো সমস্যা মানে সংযোগ থাকতে পারে না। এক্স্যাক্টলি। এবার ওর বাবা না, মানে দেখ একটা পরিবারের কোনো সন্তানের যদি কোনো সমস্যা হয়, বাবা মারা উদ্বিগ্ন হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, হবেই। ওর মা যতটা উদ্বিগ্ন, ওর বাবা না খুব চুপচাপ থাকতো, কিছু বলতো না। আর ঠিক আছে, দেখা যাবে, দেখছি কি করা যায়, এরকম একটা অদ্ভুত টেন্ডেন্সি, যেটা হওয়াটা স্বাভাবিক নয়, ঠিক আছে। এবার এইগুলো কিন্তু চলছে, এগুলো কিন্তু থামেনি। এবার যে জিনিসটা হওয়া শুরু হলো সেটা হচ্ছে, এবার ওদের পাড়ায় একজন বয়স্ক মহিলা বা কেউ একজন, সম্ভবত একজন পুরুষই মারা গিয়েছিল, মানে একজন দাদু আর কি মারা গিয়েছিল, নর্মালি সাধারণ বয়স হয়ে গেছে, তিনি মারা গেছেন। এবার একদিনকে ওই অর্চনাদি দেখতে পাচ্ছে রাত্রিবেলা, মানে যেদিনকে সেই বয়স্ক ভদ্রলোক মারা গিয়েছেন তার ঠিক একদিন বাদে ও রাত্রিবেলা ঘুমোচ্ছে, ওর মনে হচ্ছে যে ঘরের মধ্যে কেউ একটা ঘুরে বেড়াচ্ছে। এই ফিলটা ও কিন্তু আগেও পেত, যে ঘরের ওই করিডোরে কেউ একটা হেঁটে বেড়াচ্ছে। ও ভাবছে কি ওই জিনিসটা আবার হচ্ছে। ও প্রথমে ওটাকে পাত্তা না দেওয়ার চেষ্টা করছে, যে না আমি এই ব্যাপারটাকে পাত্তা দেব না, এই জিনিসটাকে নিয়ে বেশি ভাবলে জিনিসটা আমার মনের ভিতরে আরো বেশি চেপে বসবে। কিছুতেই ও সেটাকে মানে গুরুত্ব দিতে চাইছে না। কিন্তু ওই যে ঘুরে বেড়ানোর যে কি বলবো টেন্ডেন্সিটা, মানে খুব বেশি পরিমাণে আওয়াজ হচ্ছে বা ডিস্টার্ব করছে এই ব্যাপারটা, ওর মনে হচ্ছে। ও কোন রকমে সাহস করে চোখটা খুলেছে, ও দেখছে যেই ভদ্রলোক মারা গিয়েছেন একদিন আগে, সেই ভদ্রলোক ওর খাটের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, খাটের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, কাইন্ড অফ মানে ওর দিকে তাকিয়েই সেই প্রদক্ষিণ করছে মনে হচ্ছে যেন। আচ্ছা। মানে ওই ভদ্রলোকের দৃষ্টি কিন্তু ওর দিকেই, ঠিক আছে, এমন নয় যে নিজের মতো ঘুরে বেড়াচ্ছে, ওর দিকে তাকিয়েই খাটের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। ওটা দেখে তো ওর মানে ওর না চিৎকার করতে পারছে, না কাউকে ডাকতে পারছে, না ওখান থেকে নেমে পালাতে পারছে। ও সেই নিজের খাটে কোনো রকমে গুটিসুটি হয়ে বসে ও দরদর করে ঘামছে, মানে ও যে কি করবে ও বুঝতে পারছে না। অনেকক্ষণ এই ব্যাপারটা হয়েছে, হওয়ার পর আস্তে আস্তে দেখছে যে আর ওই যে মূর্তিটা মানে বয়স্ক যে ভদ্রলোক তাকে আর দেখা যাচ্ছে না। যখন ও ব্যাপারটাকে চোখে দেখতে পাচ্ছে না, তখন ওর একটু সাহস হয়েছে, তখন ও কোনো রকমে হাঁচড় পাচড় করে খাট থেকে নেবে ওর মায়ের ঘরে, মা বাবার ঘরে গিয়ে দরজায় নক করেছে, নক করেই ঢুকে গেছে, কারণ ওরা কেউ দরজায় ছিটকিনি দেয় না, সবাই দরজা ভেজিয়ে ঘুমায়।
নক করেই ও ঢুকে গেছে। ঢুকে গিয়ে ও তো সে দরদর করে ঘামছে, ওর মা জিজ্ঞেস করছে কি হয়েছে তোর, কি হয়েছে, কেন ভয় পেয়েছিস? ও তো তখন কিছু বলতে পারছে না, এতটাই ভয় পেয়ে গেছে। হুম। তারপরে আস্তে আস্তে ওকে একটু শান্ত করানোর পর, জল টল খাওয়ানোর পর জিজ্ঞেস করছে তুই কি দেখেছিস, মানে কেন ভয় পেয়েছিস? তখনও বলছে যে এরকম এরকম আমি দেখেছি। ওর মা ভাবছে যে পাড়ায় মারা গিয়েছে বুঝতে পারলাম, বাট কয়েকটা বাড়ি পরে একটা বয়স্ক মানুষ মারা গেছে, সেই আমাদের ঘরে, তাকে তুই কেন কিভাবে দেখতে পাবি? মারা যাওয়ার পর? হ্যাঁ, মারা যাওয়ার পর তাকে তুই কিভাবে দেখতে পাবি? যদিও আমি অলৌকিক জিনিস মেনেও নিলাম হচ্ছে, তো যেই বাড়িতে সেই ভদ্রলোক মারা গিয়েছেন সেই বাড়িতে কিছু হতে পারে, এইটার এফেক্ট আমার বাড়িতে কেন আসবে, তাই না? এমন নয় যে পাশের বাড়ি, 3-4টে বাড়ি পরে হয়তো, সেইটার এফেক্ট এখানে কেন হবে? এটা একটা গেল। তারপরে যেটা হলো, ওদের বাড়িটা মানে জায়গাটা কিরকম বলেছিল, মানে মেন রোড থেকে গলিতে একটুখানি ঢুকে গিয়ে 3-4-5 মানে 5-6টা বাড়ি পরে ওদের বাড়ি, ঠিক আছে? মানে ওদের বাড়ির থেকে বেরিয়ে খানিকটা হেঁটে গেলে তারপরে মেন রোড পড়বে। তো সেই মেন রোডে একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, মানে বাইক অ্যাক্সিডেন্ট। যে ছেলেটি চালাচ্ছিল, ছেলে না সরি, একটু বন্ধুবয়স্ক লোক ছিল, সে এবং তার পেছনে একটা বাচ্চা ছেলে বসেছিল, তাকে নিয়ে সে বাইক চালাচ্ছিল এবং খুব বিশ্রীভাবে একটা গাড়ির সাথে, মানে 4 চাকা গাড়ির সাথে খুব বিশ্রীভাবে কলিশন হয়, এবং যে ব্যক্তিটি বাইক চালাচ্ছিলেন তিনি সেখানেই মারা যান এবং খুব বিশ্রীভাবে তার মারা যায়, এবং তিনি হেলমেট পরেননি। এটা খুব বড় একটা ভুল, যেটা করা উচিত নয় কখনো। হেলমেট তার ছিল না, যে কারণে তার মাথার যে খুলিটা সেটা পুরোটাই, মানে খুলিটা খুলে বেরিয়ে গিয়েছিল আর কি। আচ্ছা, বুঝতে পারিস? আর মাথার ভেতরকার ব্রেন বল আর ইয়ে যেটা রয়েছে সেটা কি নাকি রাস্তায় পুরো ছড়িয়ে গিয়েছিল, মানে খুব বিশ্রী অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে? তো এইটা কিন্তু অর্চনাদি দেখতে যায়নি, অর্চনাদি খালি শুনেছিল যে এরকম সামনের মোড়টায় এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার অর্চনাদি তো অসুস্থ অলরেডি, সে তো এমনি হাঁটতে চলতে এখন তার কষ্ট হয়, শরীর অসুস্থ, সে দেখতে যায়নি, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই যে যেদিনকে অ্যাক্সিডেন্টটা ঘটলো তার ঠিক পরের দিন ও কি মানে অর্চনাদি কি করছে, সেদিনও আর কি ও ঘুমায়নি পুরোপুরি, ও কাত হয়ে শুয়েছিল। ঘর অন্ধকার, অন্ধকার না সরি, মানে লাইট বাল্ব জ্বলছিল। এবার ওর মনে হচ্ছে ঘরে না একটা বিশ্রী গন্ধ আসছে, মানে সেই রক্ত ইয়ে টাইপের গন্ধ হয় না, মানে সেই আঁশটের টাইপের একটা গন্ধ, রক্তের গন্ধ যেরকম, ওই রকম একটা গন্ধ আসছে। ও বলছে এরকম গন্ধ কেন আসছে আমার ঘরে, আমি তো ঘর দোর খুব পরিষ্কার করে রাখি, এরকম গন্ধ তো আসা উচিত নয় ঘরে। ও না ঘাড় ঘুরিয়ে একটুখানি জাস্ট তাকিয়েছে, ও যেটা দেখলো না কৌস্তব, ওটা দেখে মানে কোনো একটা মানুষের, মানে কি বলবো, স্বাভাবিক ভাবনা চিন্তা না ওখানেই থেমে যাবে। যে কোনো মানুষ ওখানে, মানে একটু যদি দুর্বল মানুষ হয় না, সে ওখানেই হার্ট ফেল করে যাবে। ও দেখতে পাচ্ছে একটা মধ্যবয়স্ক লোক, যাকে চেনে না, কোনোদিন দেখেনি, সেরকম একটা মানুষ, তার বাকি শরীরটা ইনট্যাক্ট আছে, খালি কপালের উপর থেকে যে খুলিটা আমাদের বাটির মতো যে অংশটা হয় সেইটা নেই। ওকে ওকে ওকে, সেটা নেই, এবং সেই যে জায়গাটা সেখানে রক্ত ভরা, ঠিক আছে, সেখান থেকে রক্ত ঝরে মুখে 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 পড়ছে, বুকের কাছটা পুরো রক্তে মাখামাখি হয়ে রয়েছে, এবং হাতে কিছু একটা নিয়ে এরম করে দেখাচ্ছে ওকে। ও প্রথমে বুঝতে পারেনি ওকে কি দেখাচ্ছে, হাতে কিছু একটা ধরে রয়েছে, মাংসপিণ্ডের মতো কিছু একটা ধরে নিয়ে ওকে এরকম করে দেখাচ্ছে, মানে আমরা যেরকম কিছু একটা কাউকে দেখাতে গেলে এই দেখ এটা, সেরকম করে ওকে না দেখাচ্ছে, এরকম খাটের সামনেই দাঁড়িয়ে। ও দেখতে পাচ্ছে, ও প্রথমে বুঝতে পারেনি হাতে ওটা কি, তারপরে ও রিয়েলাইজ করলো ওটা হচ্ছে মানুষের মস্তিষ্ক, ব্রেইন, মানে কালের ভেতরে যেটা থাকে। এক্স্যাক্টলি, মানে আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে সেই যে মানুষটা, তার তো মাথার খুলিটা উড়ে বেরিয়ে গিয়েছিল অ্যাক্সিডেন্টের জন্য, এবং ব্রেনটাও ছেদরে গেছিল আর কি, যাকে বলে র ভাষায় বলতে গেলে। সেই যে ছিন্ন ভিন্ন ব্রেনটা, ও ওটাকে হাতে নিয়ে ওকে দেখাচ্ছে।
মানে বুঝতে পারছিস কি বিভৎস একটা দৃশ্য। এক্স্যাক্টলি ভাই, এক্স্যাক্টলি। মানে ও দেখে ও প্রথমে তো বিশ্বাস করবে না কি করবে, এটা কি দেখছে কিছুই বুঝতে পারছে, কারণ ও তো দেখেনি সেই মানুষটাকে, ওই অ্যাক্সিডেন্টের জায়গায়ও যায়নি, ওই লোকটাকে জীবনে কোনোদিন দেখেনি, জাস্ট শুনেছে যে হ্যাঁ এই মোড়ে এরকম একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা মানুষ মারা গেছে। ও জিনিসটা ওরকম দেখতে পাচ্ছে, ও ওখানে নিজেকে ধরে রাখতে পারেনি, ওখানে ও সেন্সলেস হয়ে গেছে। পরের দিন যখন ও উঠেছে দেখছে যে মানে ওর মা যখন এসছে ওই ঘরে দেখতে পাচ্ছে ও তখনও সেন্সলেস হয়ে গেছে, এবং সে এতটাই ভয় পেয়ে গেছিল যে বিছানায় ও বাথরুম করে দিয়েছে, আচ্ছা। বিছানা ভিজে গেছে। তো ওকে ডেকেছে, প্রথমে সাড়া পায়নি, তারপরে জল টল দিয়েছে, জল টল দিয়ে ওকে জাগিয়েছে। ও এত ভয় পেয়েছে না, ও না ভুল বকা শুরু করেছে, আচ্ছা। ভুল ভাল বকছে আর কি, এতটাই শক পেয়ে গেছে। সেই সময় মানে যখন ওর মা ওকে ধরে এরকম বসে আছে আরো ভুলভাল বকছে, মানে হুম। ঠিক করে কথা বলতে পারছে না, তোতলাচ্ছে, ওরকম ভয় পেলে যে কারোরই ওরকম হবে। তখন ওর যে দাদা, যার মধ্যে একটু মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা যেতে শুরু করেছে, সে এসে ওর যে ঘরের যে দরজাটা ওখানে এসে এরকম করে দাঁড়িয়ে মিচকি মিচকি হাসছে, ঠিক আছে, মানে সেই খুব ক্রিপি একটা স্মাইল দিয়ে ওর দিকে তাকিয়ে রয়েছে, তাকিয়ে এরকম করে বলছে, দেখলি তো সবাই আসে এখানে, সবাই আসে, এখান দিয়েই যায়। তখন এই যে লাইনটার অর্থ কেউ বোঝেনি, পরে বুঝেছে, সেটা আমি তোকে পরে বলছি, কাজটা করছি। এই লাইনটা কিন্তু মনে রাখবি, ওকে। দেখলি তো এখানে সবাই আসে, সবাই এখান দিয়েই যায়, ঠিক আছে। এই জিনিসটা বললো, বলে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেল নিজের ঘর। এবার বাড়ির ছেলে, তার মাথায় এরকম সমস্যা হয়েছে, সেটা দেখলে তো কারোর, কেউ তো স্বাভাবিকভাবে থাকতে পারে না, সবাই একটা ডিপ্রেসড সিচুয়েশনে চলে গেছে যে সবার এরকম কি হচ্ছে, মেয়েটা ভয় পাচ্ছে, মেয়েটা অসুস্থ, ছেলেটার মাথায় সমস্যা হচ্ছে, এবং ঘরে একটা কিছু নেগেটিভ জিনিসের উপস্থিতি তারা বুঝতে পারছে, ঠিক আছে। আর ওই যে ওই পায়ের কাছ দিয়ে কেউ একটা চলে গেল, এই ব্যাপারটা কিন্তু হচ্ছিল। আরেকটা জিনিস যেটা হতো সেটা হচ্ছে একটা অদ্ভুত ব্যাপার, যেটা আমি তোকে একেবারে বলতে ভুলে গেছি। এই ব্যাপারটা না আমি অনেক মানে ভৌতিক ঘটনা বল আমি শুনেছি যে কারোর বাড়িতে কোনো নেগেটিভ কিছু উপস্থিত থাকলে এটা হয় ওটা হয়, বাট এই জিনিসটা আমি জীবনে শুনিনি ভাই, কোনোদিন শুনিনি। সেটা হচ্ছে ওদের বাড়িতে ঠিক 7টা থেকে 7:30 বা এরকম টাইমে, 7টা থেকে 7:30 কি 7:40, ঠিক সন্ধে বেলার টাইমটা ওদের বাড়ি না পুরো মিউট হয়ে যেত। মিউট হয়ে যেত? মিউট হয়ে যেত, কিরকম মিউট হয়ে যেত, মানে যেখানে যত শব্দ চলছে সব বন্ধ হয়ে যেত। মানে তখন যদি তুই ঝনঝন করে বাসনের তাক থেকে 10টা বাসন ফেলে দিস, কোনো শব্দ পাবি না তুই। কি এরকম বলছিস ভাই, কি বলছিস? অদ্ভুত অদ্ভুত ব্যাপার হতো এটা একটা। আমাকে যখন বলেছিল না, আমি নিতে পারিনি, এরকম আবার হয় নাকি রে ভাব, মানে সবকিছু মিউট হয়ে যেত। তখন তুই গলা ফাটি, বা তখন যদি ওখানে কেউ গলা ফাটিয়ে চিৎকারও করে, ঠিক তার পাশে যে লোকটা বসে আছে সে শুনতে পাবে না। এটা কিন্তু মানে মানে ফিজিক্যালি এই জিনিসটা হওয়া পসিবল কিনা জানি না আমি। আমি শুনে আমি প্রথমে বিশ্বাসই করতে পারিনি, এরকম আবার হয় নাকি, সবকিছু মিউট কি করে হয়ে যেতে পারে। এই জিনিসটা হতো, মানে ধরো সাউন্ড সিস্টেম চলছে, গান চলছে, সেটা হট করে বন্ধ হয়ে গেল, মানে বন্ধ হয়ে গেল কি, সাউন্ড সিস্টেমটা চলছে, ঠিক আছে, মানে ওই যে লাইটটা ব্লিঙ্ক করে সেটাও দেখা যাচ্ছে, কিন্তু শোনা যাচ্ছে না, মানে শব্দটা আছে আমাদের কান অব্দি পৌঁছচ্ছে না, এইরকম একটা ব্যাপার হতো, ঠিক আছে। মানে যেই যা কেউ কথা বলে যাক, কেউ কারোর মানে স্বর শুনতে পাবে না, যাই তুই শব্দ করিস না কেন সেটা শোনা যাবে না। আর একটা মানে সব সাউন্ড যদি অফ হয়ে যায়, তখন একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে, তো সবকিছু সাইলেন্ট হয়ে যেত, সবকিছু মিউট হয়ে যেত। আর ওই যে সময়টুকু মিউট হয়ে যেত না, সেটা ওদের জন্য সে পাগল করা একটা বিষয় ছিল। কারণ দেখবি যখন অ্যাবসলিউট সাইলেন্স থাকে কোথাও, মানুষ খুব বেশিক্ষণ স্ট্যান্ড করতে পারে না।
মানে এটা সব থেকে বেশি হরিবল একটা ব্যাপার, মনে হবে যে তুই হ্যাঁ, মানে আউট অফ দ্য ইউনিভার্স একটা কন্ডিশনে পড়েছিস। একদম একদম। আমি এখন ঠিক মনে করতে পারছি না, কোথাও একটা এরকম একটা লাইব্রেরি রয়েছে যেখানে একেবারে অ্যাবসলিউট সাইলেন্স, মানে মানে ইকুইপমেন্ট করে রাখা হয়, যেমন ওখানে হ্যাঁ, কোনো সাউন্ড আসে না, একেবারে সাউন্ড প্রুফ। মানে এটা সেখানে একটা চ্যালেঞ্জ হয়, ইউটিউবে দেখেছিলাম যে কতক্ষণ এক্স্যাক্টলি, থাকতে হ্যাঁ পারে কে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটা মানে অত সাইলেন্স মানুষের মস্তিষ্ক নিতে পারে না, ঠিক আছে? তো এই হুম জিনিসটা ওদের সাথে হতো, যখন হতো এই জিনিসটা ওরাও নিতে পারতো না, এত এই মানে একদম নিস্তব্ধতা না, ওরা নিতে পারতো না। ওদের মনে হতো যে ওদের মাথাটা এক্ষুনি ফেটে যাবে, মানে প্রচন্ড মাথা যন্ত্রণা করতো। আর সে একটুখানি শব্দ পাওয়ার জন্য না ওরা পাগলের মতন করতো, মানে কিছু একটা যদি আমার কানে একটু শব্দ আসে একটু ভালো লাগে, এরকম একটা ব্যাপার। ওকে ওকে। এরকম অদ্ভুত অদ্ভুত বিষয় ওদের সাথে ঘটতো। এবার এর মাঝখানে ওদের তো এরকম বিভিন্ন সমস্যা চলছে। এবার অর্চনাদির যে মানে প্রতিমাদির যে নিজের দিদি, অর্চনাদির খুড়তুতো যে বোন হবে, যার সাথে ওর খুব ভালো সম্পর্ক, যার কথা বলছিলাম, সে পূজাদি একদিন ওকে দেখতে এসছে। যেহেতু ওদের মধ্যে সম্পর্ক এতটা ভালো, অবশ্যই দেখতে আসবে, সেটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। হুম হুম হুম। পূজাজি যখন এসছে, অর্চনাদির বাবা না কাইন্ড অফ পালিয়ে গেল ঘর থেকে, মানে যেন পালিয়ে বাঁচলো, এরকম একটা ব্যাপার। পালিয়ে গেল? কাইন্ড অফ মানে তুই যদি কারোর থেকে কারোর মুখোমুখি না হতে চাস, হুম ঠিক আছে, তুই কাইন্ড অফ পালিয়ে যাবি, হুম লুকিয়ে পড়বি, কোথাও চলে যাবি, বাড়ি থেকে বেরিয়ে যাবি। এই জিনিসটা ওর বাবা করা শুরু করলো, হুম। মানে যেন পূজার সামনে দাঁড়াতেই চাইছে না। এই জিনিসটা কিন্তু লক্ষ্য করেছিল অর্চনা, যে বাবা এরকম বিহেভ করছে কেন, ঠিক আছে, এই ব্যাপারটা লক্ষ্য করেছে। যাই হোক, এবার পূজা সেদিনকে বলেছে যে না, আমি তোকে একা রাখবো না, তুই আমার সাথে, আমি তোর সাথে থাকবো, তোকে একা শুতে হবে না। সেই আমাদের মা বাবার মধ্যে যতই সম্পর্ক খারাপ থাকুক না কেন, তুই ভাই আমার বোন, আমি তোকে একা ছাড়বো না। ওর আউট অফ লাভ ব্যাপারটা করেছে, খুব ভালো। এবার যে কেসটা হলো, আহ অর্চনাদির মা এবার পূজাদিকে জিজ্ঞেস করছে যে আচ্ছা, ও সেদিনকে ওর খুব শরীর খারাপ হয়েছিল, ও কি কিছু বাইরের খাবার খেয়েছিল, অন্য কিছু খেয়েছিল, তুই কি জানিস? ও বলছে যে হ্যাঁ, আমরা তো আসলে একটু বাইরের থেকে বাইরের খাবার খেয়েছিলাম, আমি ওর সাথে ছিলাম, হুম আমরা খেয়েছিলাম বাইরের খাবার। ও বলছে তোর কোনো শরীর খারাপ হয়নি? বলছে না, আমার তো সেরকম কিছু হয়নি গো। ও বলছে ঠিক আছে, তার হয়তো ওর কিছু একটা শরীর খারাপ, অনেক সময় কারোর হয় কারোর হয় না, তো ওর হয়নি। তো সেদিনকে বোঝা গেল যে ওরা কলেজ থেকে দুজনে বেরিয়ে একসাথে কোথাও গিয়ে খাবার খেয়েছে, তারপর থেকেই অর্চনার এরকম শরীর খারাপ হয়েছে, ঠিক আছে? কিন্তু এখানে একটা ছোট্ট ব্যাপার আছে, সেটা আমি পরে বলছি কি হয়েছিল কেসটা। তো পূজাদি অর্চনাদি সেদিনকে রাত্রেবেলা একসাথে শুয়েছে, ঠিক আছে, মানে পূজাদির মানে টেন্ডেন্সি হচ্ছে যে অর্চনা যেন আর কোনো অসুবিধা না হয়, ওকে আমি প্রোটেক্ট করবো, কাইন্ড অফ এরকম, হুম হুম হুম। ঠিক আছে? সেদিনকে রাত্রিবেলা কি হলো, পূজা দি অর্চনাদি ঘুমোচ্ছে, সেই সময় পূজাদি মানে ঘুমের মধ্যে একটুখানি জাস্ট তন্দ্রাটা ভেঙেছে আর কি, এরকম একটা টাইম। ওর হুম মনে হচ্ছে, ওরও সেরকম সেম জিনিস মনে হচ্ছে, যে ঘরের বাইরে যে করিডোর ছোট, ওইটা দিয়ে কেউ হেঁটে হেঁটে বেড়াচ্ছে, ঠিক আছে? আচ্ছা। ওটা দিয়ে হেঁটে বেড়াচ্ছে। ও ভাবছে যে, ও তো জানে যে ওই দাদাটার একটু মাথায় সমস্যা হয়েছে, এবং ও যখন ওই কার্নিশে ঘুরে বেড়ানোর ব্যাপারটা যখন ধরা পড়লো, তারপর থেকে ওই ছাদের যে দরজাটাতে ভালো করে তালা টালা দিয়ে রাখতো, যাতে ও ছাদে না যেতে পারে। এবার ও ভেবেছে হয়তো ওই দাদাই উঠেছে, দাদা উঠে হয়তো পায়চারি করছে। ও প্রথমে খাটে উঠে বসে জিজ্ঞেস করেছে, দাদা তুমি কি আছো এখানে? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, এখানে ঘুরে বেরিও না, অনেক রাত হয়েছে, তুমি জেগে থেকো না। কোনো সাড়া আসছে না ওদিক থেকে। তো হুম এবার দাদার তো এমনিতেই মাথায় একটু সমস্যা হচ্ছে, যে না, আমি গিয়ে এক কাজ করি, দাদাকে হাত ধরে নিয়ে গিয়ে ওর ঘরে ঘুম পাড়িয়ে মানে অন্তত শুইয়ে দিয়ে আসি। এই ব্যাপারটা ঠিক নয়। ও উঠেছে, উঠে দরজাটা খুলে বেরোবে,
হুম। ও দেখতে পাচ্ছে করিডোরে দুটো বাচ্চা, ঠিক আছে, একটা একটু মানে যে একটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চা, আচ্ছা। মানে দুজনের পরনের কাপড় হচ্ছে একটু খুব মলিন টাইপের, মানে যারা ধর রাস্তার পাশে যেই বাচ্চারা থাকে, যে পরিবাররা থাকে, হুম 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 হুম। তাদের যেরকম আউটফিট হয় বা তারা যেরকম তাদের যেরকম চেহারা হয় সেই রকম একটা ছেলে একটা মেয়ে, ওরা দাঁড়িয়ে রয়েছে। দুজন দুজনকে না কাইন্ড অফ ভয়ের চোটে ধরে দাঁড়িয়ে থাকে না, মানে খুব ভয় পেলে দুজন দুজনকে জড়িয়ে ধরে, ওরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে। দুজনেই অত্যন্ত রক্তাক্ত ভাবে। আর মানে ছেলেটাকে দেখে মনে হচ্ছে ওর যে খুব আঘাত পেলে নাক মুখ থেতলে যায় না, সেই রকম আর কি। ছেলেটার নাক মুখ ওরকম থেতলে গেছে, মেয়েটার মানে কান কান দিয়ে রক্ত বেরোচ্ছে। কি বলছিস? মানে সেই কি বলবো, ইন্টারনাল ব্লিডিং হলে যেরকম হয় আর কি, কান দিয়ে নাক দিয়ে রক্ত বেরোয়, মেয়েটির ওরকম হচ্ছে। ও ভাবছে যে এরা ঘরের মধ্যে ঢুকলো কি করে। প্রথমে ওর মনে হয়েছে যে এরা এরা কোনোভাবে ইনজিওর্ড হয়ে ভয়ের চোটে ঘরে ঢুকে এসছে। তারপরে ওর মনে হচ্ছে এটা তো একটা ফ্ল্যাট বাড়ি ভাই, আমরা থাকি 3 তলায়, ছেলে মেয়ে যদি দুটো আহত হয়ে কোথাও যায়, মানে যদি ফ্ল্যাটে ঢুকেও আসে, বড় জোর হলে 1 তলার কোনো ফ্ল্যাটে ঢুকবে, 3 তলায় এসে তো সে ঢুকে পড়বে না ঘরের ভিতরে। ফ্ল্যাটের ভিতরে তো সে করিডোরে হেঁটে হেঁটে বেড়াবে না। না। ও তো মানে প্রথমে খুব অবাক হয়ে গেছে যে এই দুটো বাচ্চা ছেলে মেয়ের হলো কি, এরা এলো কোথা থেকে এখানে। তারপরে না ওর আস্তে আস্তে ভয়টা বাড়ছে যে এইটা কোনো ন্যাচারাল জিনিস নয়, ঠিক আছে। কারণ আরেকটা ব্যাপারে যেটা ও বলেছিল সেটা হচ্ছে, প্রথমে যে ওদের দুজনকে যে দেখতে পেলো, ছেলে মেয়ে দুটোকে, প্রথমে মোটামুটি স্পষ্টই দেখা যাচ্ছিল, অন্ধকারে কিন্তু দেখা যাচ্ছে, এটা কিন্তু মনে রাখো, অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছে। এইটা ওর মাথায় পরে স্ট্রাইক করেছে। তারপরে ওটা স্ট্রাইক করার পরে ওর মানে ভয়টা ওর মধ্যে গ্রো করেছে যে এটা ন্যাচারাল জিনিস নয়। অন্ধকার তো দেখাই যাওয়ার কথা নয়। অন্ধকারে ছেলে মেয়ে দুটোকে দেখা যাচ্ছে, প্রথমে স্পষ্ট দেখা যাচ্ছিল, তারপরে কিরকম ভাবে দেখা যাচ্ছে বলবো, মানে ধর আগে আগে বলবো না, মানে মোটা কাচের জারের মধ্যে দিয়ে তুই যদি দেখিস, যেরকম একটা সেই ডিস্টর্টেড টাইপের, মানে আঁকা বাঁকা টাইপের একটা যে ব্যাপার, ওই রকম হয়ে যাচ্ছে আস্তে আস্তে চেহারাটা, ঠিক আছে। এই জিনিসটা যখন হওয়া ও শুরু করলো, তখনও বুঝতে পারলো এটা কোনোভাবেই নর্মাল জিনিস নয়, হতে পারে না। ও তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে এসে ছিটকিনি দিয়ে দিয়েছে, দিয়ে ও অর্চনাদিকে জাগিয়েছে, দেখ আমি না এরকম দেখলাম। তখন অর্চনাদি বলছে আমি এরকম প্রায়ই দেখতে পাই, আমি ওই আমাদের পাড়ায় যে বয়স্ক ভদ্রলোক মারা গিয়েছিলেন তাকে প্রথমবার তাকে দেখেছিলাম, তারপরে আমাদের পাড়ার মোড়ে যে একজন অ্যাক্সিডেন্ট করেছিল আমার মনে হয় তাকেই দেখেছিলাম, কারণ আমি এই এই বিষয়গুলো দেখেছি, এটা মিলে গেছে ওটার সাথে। তারপরেও নাকি ও বহুবার বহুজনকে দেখেছে, এবং সব সময় যে খুব ভয়ঙ্কর পরিস্থিতিতে দেখতে পেয়েছে সেই মানুষগুলোকে তা কিন্তু নয়। অনেক সময় দেখেছে এমনি একটা মহিলা ঘুরে বেড়াচ্ছে, মানে হেঁটে চলে গেল, একটা লোক হেঁটে চলে গেল, মানে ওর মনে হচ্ছে ঘরটা যেন একটা মেলা টাইপের, এক একজন এক একজনকে দেখা যাচ্ছে, হেঁটে হেঁটে চলে যাচ্ছে বা এসে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে, কাইন্ড অফ এরকম। তার মধ্যে একবার একটা হয়েছিল, এটা খুব আমার পার্সোনালি খুব ক্রিপি লেগেছিল, খুব ক্রিপি। সেটা হচ্ছে অর্চনাদি একদিন মানে রাত্রিবেলা বাথরুমে যাবে বলে উঠেছে, ঠিক আছে। এবার ওর যেহেতু পায়ে থাইয়ে খুব ব্যথা সবসময়, ও নামতে গেছে, জাস্ট ও নামতে গেছে, ও দেখছে মেঝের মধ্যে একটা সদ্যজাত বাচ্চা পড়ে আছে, ঠিক আছে। নাভি থেকে যে কর্ডটা থাকে, আম্বিলিকাল কর্ডটা, সেটা অনেকটা মানে রয়েছে, পুরোটা কাটা হয়নি, এবং সে রক্তাক্ত হয়ে বাচ্চাটা পড়ে রয়েছে, অ্যাজ ইফ কেউ একটা সদ্যজাত বাচ্চাকে ওদের ঘরে ফেলে রেখে চলে গেছে। কি বলবো ভাই, এটা মানে ও জাস্ট এরকম, সেই পাটা দেবে আর একটু হলেই ওর গায়ে পা পড়ে যেত আর কি, এরকম একটা ব্যাপার। মানে ওরকম পা বাড়িয়ে
ও দাঁড়িয়ে রয়েছে, মানে ও স্টিফ হয়ে গেছে আর কি ওটা দেখে। আর মনে হচ্ছে বাচ্চাটা অল্প অল্প নড়ছে আর উল্টানোর চেষ্টা করছে, মানে উপর হয়ে যাওয়ার চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এইটা দেখে ও পা গুটিয়ে নিয়ে একদম দেওয়ালের কাছে সরে গিয়ে ও আর নাবেই নি সেদিনকে, হুম ভয় পেয়ে। তো এই জিনিসগুলো না ও প্রায়ই দেখতে পেত। ঠিক আছে, ওরা সবাই মানে বিশেষ করে অর্চনাদি তো প্রায়ই দেখতে পেত, বিভিন্ন মানুষকে, বিভিন্ন বয়সী মানুষকে দেখতে পেত। কেউ কেউ খুব রক্তাক্ত থাকতো, কেউ কেউ একদম নর্মাল। ঠিক আছে, মানে তার গায়ে কোনো ক্ষত নেই বা কিছু এরকম জিনিসটা ও দেখতে পেত বেসিক্যালি। হুম এরপর পরের দিন যেটা হলো, এটা তো হয়ে গেল সেদিন, সেই প্রথম দিন রাতের বেলা যেদিনকে পূজা দিয়ে ওদের ঘরে থেকেছে। তারপরের দিন দুজনে ঘুমোচ্ছে, সেদিনকে নাইট বাল্ব মানে জ্বালানোই ছিল আর কি, আর ঘরের দরজাটা বন্ধ করা ছিল যাতে বাইরের কিছু দেখতে না পায়, ভয়ে আর কি। মাঝরাত্রে ওর মনে হচ্ছে অর্চনাদির পাশে গোঙাচ্ছে, মানে গোঙানির একটা শব্দ আসছে ওর হুম। কানে। ও ভাবছে অর্চনা তো এমনি অসুস্থ, হয়তো ওর শরীর টরীর খারাপ লাগছে। ও জাস্ট পাশ ফিরে ওকে ডাকতে যাবে যে তোর কি হয়েছে, তোর কি কোনো কষ্ট হচ্ছে, আমাকে বল, এরকম একটা ব্যাপার। যখন ও পাশ ফিরছে, ও দেখতে পাচ্ছে ওর মানে কোমর থেকে মানে মাথা অবধি সে মানে কাইন্ড অফ ভি হয়ে উঠে রয়েছে বিছানা থেকে। মানে ঠিক আছে, মানে ধর একটা মানুষ শুয়ে রয়েছে, হুম তুই হুম। তার পিঠের নিচে হাত দিয়ে তাকে ওঠানোর চেষ্টা করছিস। মানে একটা কোলে, আর্চ হয়ে গেছে। হ্যাঁ আর্চ হয়ে গেছে, কিন্তু ওকে কিন্তু কেউ ধরে নেই। ওকে ওকে ওকে। ঠিক আছে, ওরকম আর্চ হয়ে স্টিল ওরকম রয়েছে, মানে জাস্ট ওর হুম কোমরটা মানে বিছানার সঙ্গে লেগে রয়েছে, তাও হুম খুব সামান্য পরিমাণ। মানে ওরকম ব্যালেন্স হয়ে কেউ থাকতে পারে না, পসিবল না। মানে 1-2 সেকেন্ড হয়তো থাকলেও থাকতে পারে, বাট অতক্ষণ পসিবল না। ওইভাবে ও রয়েছে, আর মুখ দিয়ে ওরকম গোঙানির আওয়াজ আসছে। হুম ঠিক আছে, আর ওর মুখ দিয়ে না সে গ্যাজলা টাইপের বেরোচ্ছে। ঠিক আছে, ও প্রথমে তাড়াতাড়ি গিয়ে আলো জ্বালিয়েছে, স্টিল ওরকম ওরকম দেখতে পাচ্ছে, কিন্তু ওটা হয়েই রয়েছে ওর সাথে। আর চোখটা না পুরো উল্টে গেছে আর কি, মানে চোখের মণিটা একদম উপর দিয়ে উঠে গিয়ে সাদা অংশটা বেরিয়ে গেছে চোখে। ভাই, ঠিক আছে, বিভৎস ভয়ের। মানে ও তো ভাবছে ওর কিছু অসুস্থতা হয়েছে, ওর ভৌতিক ব্যাপারটা মাথাতেই আসেনি। হুম হুম ঠিক হুম। আছে, প্রথমে এই জিনিসটা ও প্রথমে দেখলো, দেখে ও ভাবছে যে এবার আমি জেঠিমাকে ডাকতে যাব যে ওর শরীর খারাপ করছে। এই যে ভাবার জন্য একটুখানি মানে আর কি পা বাড়িয়েছে, ঠিক সেই সময় কিছু মুহূর্তের জন্য যে জিনিসটা হলো, সেটা থেকেও বুঝে গেল এটা কোনোভাবেই সাধারণ অসুস্থতা বা সাধারণ ঘটনা নয়। ও তো আর্চ ওয়েতে ছিল অর্চনাদি, হুম সেইভাবেই খাট থেকে বেশ খানিকটা উপরে উঠলো, মানে কাইন্ড অফ ওকে যেন কেউ তুলে নিল, আচ্ছা আচ্ছা। মানে ঝটকা দিয়ে তুলে নিল। এমন নয় যে সেই লেভিটেট করে গ্যাস বেলুনের মতো উঠে যাচ্ছে, ওরকম না কিন্তু, হুম হুম মানে কেউ একটা ওকে ঝটকা দিয়ে তুলে নিল হুম হুম। খাট থেকে তুলে নিল। কয়েক মুহূর্ত ও কিন্তু লেভিটেট করে আছে খাটের ওপরে, কেউ ওকে ধরে নেই কিন্তু। হুম। আর ছপাং করে ছেড়ে দিল, আর দড়াম করে এসে ও বিছানায় আবার পড়ে গেল। আচ্ছা। ওই যে পড়লো, ও সেন্সলেস। ওইটা দেখে ওর প্রচন্ড ভয় লেগে গেছে, যে এটা তো কোনোভাবেই স্বাভাবিকভাবে মানে সম্ভব নয় এটা। হুম লিমিটেড কি করে করবে একটা মানুষ? ও তখন তাড়াতাড়ি করে আবার জেঠিমাকে ডেকে এনেছে। জেঠিমা দৌড়ে এলো, জেঠু কিন্তু আসছে না। জেঠুর যে বিহেভিয়ারটা ওর খুব অদ্ভুত লাগছে, এবং সবারই অদ্ভুত লাগছে। জেঠিমা তো উদ্বিগ্ন, কি হবে না হবে এটা দেখিয়ে। যাই হোক, এটা যখন হলো, ওকে যখন মানে ধরলো, তখন দেখা যাচ্ছে হুম। যে ওর মানে প্রাইভেট পার্ট থেকে ব্লিডিং হচ্ছে। আচ্ছা। ঠিক আছে, মানে অর্চনাদির আর প্রাইভেট পার্ট থেকে ব্লিডিং হচ্ছে। তো ওরা তো খুব ভয় টয় পেয়ে গেছে।
তখন মানে ওই মাঝরাতে তো ওকে নিয়ে ডক্টরের কাছে যাওয়া পসিবল না, কোনো রকমের সকালটা হয়েছে, তারপর ওকে নিয়ে ডক্টরের কাছে গেছে, চেক আপ করিয়েছে। এবং ডক্টর কি বলছে, হুম। এই মেয়েটির সাথে কি কোনো মানে শারীরিক নির্যাতন হয়েছে, মানে অ্যাজ ইফ ওকে বলতে চাইছে যে এই মেয়েটিকে কি ফোন করা হয়েছে বা করা হয়েছে কোনোভাবে, আপনারা সত্যি কথা বলুন। আমরা মানে ডাক্তারটি রেগে গিয়ে বলছে হুম। সত্যি কথা বলুন, নাহলে কিন্তু আমি পুলিশে এক্ষুনি কমপ্লেন করবো। এটা কিন্তু খুব মানে একেবারেই মানে ছেলে খেলার ব্যাপার নয়। মেয়েটির সাথে কি হয়েছে আপনারা বলুন। এবার ওরা বলছে আমার মেয়ের সাথে রেপ কে করবে, কি করে পসিবল, এটা তো পসিবল নয়। হুম। 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 আমি ওর মানে পূজা দি বলছে যে আমি ওর সঙ্গে ছিলাম সারাক্ষণ, ওর সাথে আর তো কেউ ছিল না, কিভাবে কেউ কিছু করবে। বলছে না, ওর গায়ে এরকম হাতের দাগ দেখতে পাচ্ছি, এবং ইন্টারনাল যে অংশগুলো রয়েছে প্রাইভেট পার্টে, সেটা দেখে তো কিছুটা বোঝা যায়, এবং ডাক্তার অবভিয়াসলি ভালো বুঝতে পারবেন। হুম। পরীক্ষা করে ওটা মানে উনি বুঝতে পেরেছেন যে ওর সাথে মানে ফোর্সফুলি কেউ শারীরিক সম্পর্ক করেছে, এবং এতটাই ব্রুটাল ওয়েতে করেছে যার ফলে ওর ব্লিডিং শুরু হয়ে গিয়েছে। তো সেদিনকার মতো কোনোভাবে ডাক্তারকে বলা হলো যে না, এরকম কিছু হয়নি, কোনোভাবে আর কি ব্যাপারটাকে ধামাচাপা দিয়ে নিয়ে আসা হলো। এবার হুম। ওর দাদার যে পাগলামিটা, এটা কিন্তু বেড়েই যাচ্ছে। ওর দাদা কি করতো, যেখানে সেখানে গিয়ে কি করতো বলতো, মাটি খুঁড়তো, মাটি খুঁড়ে ওখানে বসে পড়তো, বসে পড়ে বলতো আমার উপরে মাটি দাও, মানে ওকে কবর দিয়ে দাও। আচ্ছা। আচ্ছা। এই ধরনের বিভিন্ন পাগলামি ওর মধ্যে গ্রো করা শুরু করলো। এরপর যাই হোক, এবার তো সবাই মোটামুটি বুঝতে পেরে গেছে এটা কোনোভাবেই মানে পরিবারে যেটা ঘটছে কোনোভাবেই ভালো কিছু ঘটছে না, মানে কোনো স্বাভাবিক জিনিস না। আচ্ছা, এর মাঝখানে এই যে জেঠিমা, তার যেটা শুরু হলো, তার সেও কিন্তু খুব একটা সুস্থ নয়, এমন নয় যে উনি খুব সুস্থ, হুম। ওনারও বিভিন্ন রকম অসুস্থতা দেখা যাচ্ছে। কিন্তু এই যে অদ্ভুত যে ব্যাপার স্যাপার, এইগুলো অর্চনাদি দাদার সাথেই ম্যাক্সিমামটা ঘটছিল। এবার এই যে জেঠিমা বিভিন্ন মানে ওনার তো অসুস্থতা রয়েছে, কিছু আজ আজ এটা হচ্ছে কাল ওটা হচ্ছে, কিছু না কিছু তার লেগেই রয়েছে। ঠিক আছে, একদিন যেটা হলো, জেঠিমা আর কি রান্না করছিলেন রান্নাঘরে দাঁড়িয়ে, ওনার মৃত্যুটা যে কি ভয়ঙ্কর ভাবা, মানে তোকে আমি বলতে গিয়েও না আমার এরকম একটা লাগছে। ওদের যে রান্নাঘরটা ছিল, মানে উনি না বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করতে পারতেন না, ওনার আর্থারাইটিসের প্রবলেম ছিল, ঠিক আছে, আগে থেকেই ছিল ওটা। তো ওনার ওদের রান্নাঘরের ব্যবস্থাটা কিরকম ছিল, উনি মানে টুলের ওপর বসে রান্না করতেন, ঠিক আছে, হুম। টুলের ওপর বসে, মানে ওই রকম হাইটেই আর কি ওদের স্ল্যাবটা বাড়ানো ছিল, গ্যাসটা এরকম ভাবেই রাখা ছিল, ওইভাবে উনি রান্না করতেন বসে। একদিন উনি রান্না করতে গেছেন, সবাই জানে উনি রান্না করছেন, ঠিক আছে, সেদিনকে পূজা দিও ছিল ওদের ঘরে। হঠাৎ করে প্রচন্ড পোড়া একটা গন্ধ আসছে, বিশ্রী একটা গন্ধ আসছে, পোড়া গন্ধ, ঠিক আছে। ওরা ভাবছে কি হলো এরকম বিশ্রী গন্ধ, তাহলে কি কিছুতে মানে কোনো রান্না বসিয়ে জেঠিমা ভুলে গিয়েছেন, সে কারণে আগুন টাগুন ধরে গিয়েছে। ওরা তাড়াতাড়ি করে গেছে রান্নাঘরে, গিয়ে কি দেখছে তুই একবার কল্পনা কর, কি মনে হচ্ছে তোর, কি দেখতে পারে? আগুন? না, দেখতে পাচ্ছে কড়াইয়ে তেল দেওয়া রয়েছে, হুম। কিছু একটা রান্না করা বা ভাজার জন্য কড়াইয়ে তেল বসানো ছিল, হুম। সেই কড়াইয়ের সামনে জেঠিমা বসেছিলেন, হুম। এবং তার মুখটা কড়াইয়ের ওই ফুটন্ত তেলের মধ্যে ডোবানো। কি বলছিস রে তুই? ওনার কোনো মানে আমাদের গায়ে একটুখানি তেল এলে আমরা তো ওরে বাবা করে নাচানাচি শুরু হ্যাঁ, করি। একদম। উনি স্টিল ওভাবে বসে রয়েছেন, আর মুখটা ফুটছে? মুখটা ওই ফুটন্ত ইয়ের মধ্যে মানে তেলের মধ্যে মুখটা ডোবানো, কন্টিনিউয়াসলি উনি পুড়ছেন তখন, মানে ওর মুখটা পুড়ছে আর কি। মানে ভাই, কি ডাইজেস্ট করতে টাইম বিভৎস, লাগবে। প্রচন্ড। আমি প্রথমবার শুনে না আমি জাস্ট হয়ে গেছিলাম, আমি কোনো প্রশ্ন করতে পারছিলাম না, কিছু বলতে পারছিলাম যে এইরকম ভাবে কারণ মৃত্যু হতে পারে। উনি কিন্তু কোনো রকম কোনো আওয়াজ করেননি, মানে কেউ জানতেই পারেনি ওনার সাথে কিছু হয়েছে।
যখন ওরকম বিশ্রী গন্ধটা বেরোচ্ছে তখন সন্দেহ করে লোকে গেছে। ওনার এক হাতে খুন্তি তখনও ধরা, খুন্তি না সরি ওই ঝাঁঝরি টাইপের কিছু একটা ছিল, মানে যেটাতে ওই লুচি টুচি ভাজা হয় আর কি। ওইটা একটা হাতে নিয়ে উনি ওনার জাস্ট মুখটা ওরকম করে ডোবানো, ওরকম ভাবে বসে উনি পড়ছেন কন্টিনিউয়াসলি, মানে ওনার মুখটা পুড়ে যাচ্ছে। তারপর তো ওনাকে তোলা হলো, ওনার মুখের আর কিচ্ছু অবশিষ্ট নেই, মুখ আর কপালের সামনের দিকটা বা মানে চুলের যে জায়গাটা আর কি, কিছু আর নেই, থাকা সম্ভব একদমই না। মানে পুরোটাই সে মাস্কের মতন উঠে গেছে, হাড় টার সব দেখা যাচ্ছে, মানে কঙ্কালটা পুরো বেরিয়ে এসছে ওনার মুখে। কি যে বিভৎস দৃশ্য, আমাকে না ছবি দেখিয়েছিল জানিস তো, ছবি দেখিয়েছে প্রতিমাদির মোবাইলে ছবিটা ছিল, আমাকে দেখিয়েছিল। আমি দেখতে পাচ্ছি না, তুমি ওদিকে রাখাও। মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা দৃশ্য, মানে শরীরটা পুরো ইনট্যাক্ট, জাস্ট কপালের উপর থেকে থুতনির নিচ অব্দি, মানে প্রায় গলা অব্দি চামড়াটা নেই, উঠে বেরিয়ে গেছে পুরোটা, মানে অল্প অল্প মাংস লাগা একটা কঙ্কাল। কি যে ভয়ঙ্কর দৃশ্য ওটা, মানে আমি আজ পর্যন্ত যখনই মনে করি মানে আমার গা হাত পা ঠান্ডা হয়ে যায়। প্রচন্ড ডিস্টার্বিং একটা ছবি ছিল ওটা। এক্স্যাক্টলি। যাই হোক, ওনাকে তখন তোলা হলো, শি ওয়াজ অলরেডি ডেড। ওনাকে বাঁচানোর চেষ্টা করা কোনো অর্থ ছিল না, যদিও ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু তো উনি অনেক আগেই মারা গিয়েছিলেন। তো জেঠিমার এরকম বিভৎস ভাবে একটা মৃত্যু হলো, এটা হলো। এবার সবাই বলা শুরু করলো, এবার দেখ, যতই দুটো পরিবারের মধ্যে খারাপ সম্পর্ক থাকুক, এক পরিবারের কারোর যদি এরকম বিপদ হয় আরেক পরিবার অবশ্যই এগিয়ে আসবে, ঠিক আছে? এবার প্রতিমাদিদের বাকি যারা ছিল আর কি, মানে পূজাদির পুরো ফ্যামিলি, প্রতিমাদির বাবা, মা ছিল না ওর, আর ওদেরও দাদা সরি প্রতিমাদির দাদা হয়, বাট অর্চনাদির সরি পূজাদির ছোট হয়, মানে দুজনের মাঝখানে একজন, মানে পুরো ফ্যামিলি আর কি চলে এসে বলছে না কিছু একটা আছে, এটা কোনোভাবেই স্বাভাবিক নয়। এবার কোনো যে এই অলৌকিক ব্যাপারে বা অকাল্ট ব্যাপারে যার জ্ঞান আছে তাদেরকে যোগাযোগ করো, এছাড়া কোনো উপায় নেই। তো অর্চনাদি তো একমাত্র সেন রয়েছে অর্চনাদি, যদিও খুব অসুস্থ তবুও একটুখানিও সেন্স রয়েছে অর্চনাদিরই। অর্চনাদির দাদা তো পুরোটাই আউট অফ মানে হয়ে গেছে, তার আর মস্তিষ্কের আর কিছু নেই, বদ্ধ উন্মাদ হয়ে গেছে যাকে বলে। আর ওর বাবা তো কোনো দিকেই কোনো ধ্যান দিচ্ছে না। আর ওর মায়ের এরকম বিভৎস মৃত্যু দেখে ওর বাবা সেই মানে সে একটা কি বলবো মূর্তির মতো হয়ে গেছে, সেই অতি দুঃখে পাথর বলে না কথাটা, ওই রকম হয়ে গেছে, কোনো কথা বলছে না, একদম চুপচাপ হয়ে গেছে। এবার সবাই ভেবেছে যে ঠিক আছে এত বড় একটা শক পেয়েছে, শোকে উনি পাথর হয়ে গিয়েছে, কিন্তু তার আগে থেকেই তো ওনার কিছু একটা সমস্যা ওনার দেখা যাচ্ছিল আর কি, মানে উনি ব্যাপারটাকে গুরুত্ব দিচ্ছিলেন না, পালিয়ে বেড়াচ্ছিলেন, এই ব্যাপারটা হচ্ছিল। এবার কি হলো, পূজাদিদের ফ্যামিলি বা প্রতিমাদের ফ্যামিলি যখন পুরো এলো খোঁজ খবর নিতে বা সাহায্য করতে যখন এলো, যখনই প্রতিমাদির বাবা ঢুকলো ঘরে, তখন অর্চনাদির বাবা এতদিন তো সেই মানে কি বলবো পাথরের মতন হয়ে গিয়েছিল, উনি নড়ছিলেন না, কিছু করছিলেন না, কারোর সাথে কথা বলছিলেন না। হঠাৎ উনি ঝাঁপিয়ে পড়ে, ওনার ভাই তো হবে, ভাইয়ের পা জড়িয়ে ধরে বলছে আমাকে ক্ষমা করে দিস, আমার ভুল হয়ে গেছে, ঠিক আছে, এটা বলে উনি কাঁদছেন, আমাকে ক্ষমা করে দিস, আমার ভুল হয়ে গেছে। এবার উনি ভাবছেন কি, মানে প্রতিমাদির বাবা ভাবছেন কি, যেহেতু আমাদের মধ্যে একটা খারাপ সম্পর্ক ছিল, বিভিন্ন কটু কথা হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, থ্রেটনিংও হয়েছে, মানে মোট কথা উনি ভালো ব্যবহার করেন, ঠিক আছে, উনি ভেবেছেন যে সেইটা থেকে ওনার ভেতরে একটা গিল্ট তৈরি হয়েছে। এবার মানুষের মধ্যে গিল্ট তৈরি হলে কি হয় বলতো, মানুষ ভাবে যে আমার সাথে যে খারাপটা ঘটছে, আমি খারাপ করেছিলাম বলে আমার সাথে খারাপ হচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা মানুষের মধ্যে হয়। তো উনি সেটাই ভেবেছেন যে দাদার মনের মধ্যে নিশ্চয়ই গিল্ট তৈরি হয়েছে, সেই কারণে উনি বলছেন যে আমাকে ক্ষমা করে দে, এই জিনিসটা উনি বলছেন। তো উনি বোঝালেন যে না ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, কিছু তো করার নেই, এবার কিছু একটা সলিউশন খুঁজতে হবে।
কিন্তু ওনার মানে অর্চনাদির যে বাবা, সে বলছে না না না, সব আমার দোষ, সব আমার দোষ, এরকম করে বলেই যাচ্ছে। ঠিক আছে, এবার যেই মানে ওদের ফ্যামিলির একজন আর কি পরিচিত একজন ছিলেন, মানে তান্ত্রিক ঠিক বলবো না, মানে অভিজ্ঞ মানুষ আর কি, পুরোহিত, বাট অনেক কিছু জানতেন টানতেন। আচ্ছা। হ্যাঁ, তাকে ডাকা হয়েছে। সে ঘরে ঢুকেই বলছে, মানে ঘরে ঢোকার আগেই বলছে, এই ঘরে আমি ঢুকতে পারবো না, এখানে খুব খারাপ কিছু আছে, আমি এখানে কিছুতেই কোনোভাবেই ঢোকা আমার পক্ষে সম্ভব নয়। ঠিক আছে, তো বলছে যে তাহলে কিভাবে উপায় হবে। তো তখন অর্চনাদি, সরি, পূজাদির বাবাকে তখন বলছে যে ওই বাড়িরই মানে ফ্ল্যাট বাড়িতে তো আর মাটি পাওয়া যায় না, বলছে ওখানে নিশ্চয়ই তুলসী গাছ আছে, তুলসী মঞ্চ আছে, হিন্দু বাড়ি যখন, তাহলে ওই তুলসীর টবের যে মাটি, ওটা কিছুটা আমাকে এনে দাও। ঠিক আছে, কিন্তু ওদের বাড়িতে তুলসী গাছ ছিল, কিন্তু তখন অব্দি তুলসী গাছটি মরে গিয়েছে। ঠিক আছে, মানে একটা তুলসী গাছের মানে জাস্ট শুকনো কাণ্ডটা পড়েছিল। তো যাই হোক, উনি ওই মাটি চেয়েছেন, এই মাটি এনে দিয়েছে ওনাকে। এবার সেই মাটি দিয়ে উনি ঠিক কি করেছেন আমার পক্ষে তো জানা সম্ভব নয়, কারণ আমি নিজে তো উপস্থিত ছিলাম না, তো আমি জানি না, বলতে পারবো না। হয়তো কিছু দেখেছেন, ওনার মতন করে ক্রিয়া করে উনি দেখেছেন। দেখে উনি বলছেন যে এখানে জিন চালনা করা হয়েছে, জিন চালনা করা হয়েছে? জিন চালনা করা হয়েছে, আচ্ছা আচ্ছা। জিন চালনা করা হয়েছে। এবং এই যে বিশেষ ধরনের জিন, এ কি করে, একটা মানে যেই ঘরে বা যেই জায়গায় এরা থাকে, সেই জায়গাটাকে না একটা পোর্টাল বানিয়ে দেয়। ওটা মানে ওই জায়গাটাকেই, ওই ক্ষেত্রটাকেই মানে অন্যরকম বানিয়ে দেয়, একটা পোর্টাল কাইন্ড অফ বানিয়ে দেয়। সেটা কি, হুম মানে যারা ধর ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করছেন, হুম হুম ঠিক আছে, তাদের একটা পোর্টালের মাধ্যমে পরলোকে যেতে হয়। হুম হুম হুম। ঠিক আছে, একটা গেটওয়ে ধরে নেয়। এই যে বাড়িটা ওদের সেই গেটওয়ে হয়ে গিয়েছিল, যে কারণে ওদের আশেপাশে যারাই মারা গিয়েছিল না কেন, প্রত্যেককে ওখানে মৃত্যুর পরের দিন কি সেই দিনই রাত্রিবেলা দেখা যেত। হুম বুঝতে পারছিস ব্যাপারটা? হুম 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 হুম। আচ্ছা, একটা জিনিস আমি বলতে ওই ভুলে জন্য গেছি। হ্যাঁ বল। যারা মারা যাচ্ছিল ওদেরকে ঘরের মতো দেখতে পাচ্ছিল। এক্স্যাক্টলি, সেটাই বলছি। যে জিনিসটা আমি মাঝখানে বলতে ভুলে গেছি, ওই যে ছেলে মেয়ে দুটোকে দেখতে পেয়েছিল না পূজাদি, হুম খোঁজ নিয়ে জানা গিয়েছিল ওদের বাড়ির থেকে খানিকটা দূরেই হুম ফুটপাতে বাস করতো দুটো, মানে অনেকগুলো পরিবার, তাদের মধ্যেই দুটো এই ছেলে মেয়ে ছিল, যাদেরকে রেকলেস গাড়ি চালানোর জন্য একটা মানে খুব বড় লোকের আদুরে সন্তান, সে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল, এবং সে ফুটপাতে এসে পুরো দুটো ছেলে মেয়েকে পিষে দিচ্ছিল। তো এইটা নিয়ে খবরেও খুব তোলপাড় হয়েছিল আর কি। হুম তো এই জিনিসটা যখন হলো, তখনও বুঝতে পারলো যে এই যে ছেলে মেয়ে দুটোকে দেখেছিল তারাও তো মারা গিয়েছিল সেই দিন বা তার আগের দিন সম্ভবত, তাদেরকেও ওইভাবেই দেখা গিয়েছিল। মানে যারাই আশেপাশে মারা যাচ্ছিল না কেন, তাদের পরলোকের যাওয়ার যে রাস্তাটা সেটাই ছিল, বা গেটটা সেটাই ছিল ওদের ঘরটা বা ওদের ফ্ল্যাটটা। দুটো ডাইমেনশনের মাঝখানের পোর্টাল এটা হয়ে গেছিল। এক্স্যাক্টলি, দুটো ডাইমেনশনটাকে কানেক্ট করছিল। এবং এই ঠিক এই কারণেই হুম হুম ওই যে সবকিছু 7টা থেকে 7:30টার মধ্যে সবকিছু মিউট হয়ে যেত, হুম হুম। দুটো ডাইমেনশন নাকি ওভারল্যাপ করলে এই জিনিসটা হয়। এটা আমি আচ্ছা, অনেক পরে জেনেছি। এটা এটা আমি ফার্স্ট টাইম জানলাম আজকে তোর থেকে। হ্যাঁ, আমি অনেক পরে জেনেছি, অনেক পরে জেনেছি এটা, হুম 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 যে দুটো ডাইমেনশন যেখানে ওভারল্যাপ করে সেখানে সাউন্ড, লাইট, টাইম, এইগুলো কিছু একটা মানে প্রবলেম হয়, মানে Distort নর্মালি করে। চলে না, ডিস্টর্টেড হয়ে যায়। ডিস্টর্টেড হয়ে যায়, কিছু একটা সমস্যা হয়। মানে নর্মালি আমরা যেভাবে লাইট, ওখানে হয়তো লাইট বেন্ড হয়, নর্মালি লাইট বেন্ড হয় না, ওখানে হয়তো বেন্ড হয়, ওখানে হয়তো টাইম লুপ ক্রিয়েট হয়ে যায়। বা এখানে যেটা হচ্ছিল যে পুরোপুরি মিউট হয়ে যেত সবকিছু, সাউন্ড ঠিক করে নর্মাল ওয়েতে সেখানে কাজ করতো না। এই জিনিসটা তখন হতো ওই একটা টাইমে, ওই যে দুটো ডাইমেনশন দুটো ওভারল্যাপ, হুম। যে কারণে এই যে পুরো সাইলেন্ট হয়ে যাওয়ার যে ব্যাপারটা, এই জিনিসটা এখানে হতো। মানে অনেক ক্ষেত্রে দেখবি বেশ কিছু পিকিউলিয়ার জায়গা রয়েছে, হুম বাড়ি রয়েছে
বা মানে আমি বলবো না, এখানে রেকর্ডিং এর মধ্যে বেশ কিছু কবরের স্থানও রয়েছে। হুম। সেই জায়গাগুলোতে গেছি যখন, আশেপাশে তো তোর একটা ঝিঁঝি পোকার ডাক থাকে, বিভিন্ন হুম, হুম, জিনিসপত্র হুম। থাকে। অনেক ক্ষেত্রেই মনে হচ্ছে না এইগুলো চুপ করে গেছে, মানে কোনো হ্যাঁ, সাউন্ডই নেই। কথাবার্তা সাউন্ড এক্স্যাক্টলি। পেয়েছি, বাট মানে অ্যাম্বিয়েন্সটা আশ্চর্যজনক ভাবে একটা নিস্তব্ধ। হুম, মানে তুই আমার দেখবি হুম, বিভিন্ন জায়গায় যে তুই তো ঘটনা প্রচুর শুনিস, আর হুম, হুম, তোর হুম, চ্যানেলেও বা তোর অন্য কোনো জায়গায় যদি শুনবি, হুম, হুম, সেখানে দেখবি টাইমের সঙ্গে প্রচুর প্রবলেম হয়। এক্স্যাক্টলি। যেখানে এসব প্রবলেম হয়, লাইক এক জিনিস দুবার করে ঘটছে, লাইক মাঝখান হুম, থেকে কোনো টাইম নেই, জাস্ট হাওয়া হয়ে গেছে জীবন থেকে। হুম, হুম। যে ওই টাইম থেকে ওই টাইমটুকু যে আমার কি হলো বা কি হয়েছিল কারোর কিচ্ছু মনে নেই, স্কিপ হয়ে গেছে টাইমটা। আর এই জিনিসটা কোথায় হয়েছিল জানিস? 2019-এ ওই পাহাড়ে গেছিলাম, যখন আমার সাথে ফার্স্ট একটা প্যারানর্মাল এক্সপেরিয়েন্স ঘটেছিল। ফার্স্ট বলবো হুম, না, হুম, মানে ওয়ান অফ দ্য মোস্ট হরিফাইং। হুম, আমি, আমার একটা বন্ধু আর দুটো কাপল, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হুম, বলেওছি ঘটনাটা। আহ, এবার ওই সময় না, রাতে যখন এরকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি গুলো হতো হুম। আমাদের রুমে বা সংলগ্ন যে রুমটা ছিল সেখানে, এরকম একটা ব্যাপার কিন্তু দেখেছিলাম ভাই, মানে অদ্ভুত একটা নিস্তব্ধতা। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু হয়। এই টাইম লুপের ব্যাপারটা বললেই আমার একটা ঘটনা মনে পড়লো, পরে হয়তো কখনো বলবো। হুম। অন্য একটা ঘটনা, সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা। আচ্ছা, আহ, আচ্ছা, ওয়েট ওটা, করবো। হ্যাঁ ওটা পরে একবার বলবো, একদিন বলবো। এটা আপাতত হুম, শেষ করিনি। হুম, হুম, তো ওই যে পুরোহিত মশাই, তিনি বললেন যে এরকম ওখানে জিন চালনা করা হয়েছে, হুম, যে কিনা এই পুরো ঘরটাকে পোর্টাল বানিয়ে দিয়েছে, এবং ওই অর্চনাদির সঙ্গে সে শারীরিক সম্ভোগ করতো। হুম, ঠিক আছে, যে জিনিসটা পূজাদি দেখেছিল, চাক্ষুষ দেখেছিল ব্যাপারটা। হুম, 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 এবং সেই কারণেই ওর থাইয়ে দাগ, পায়ে দাগ, তারপরে তো কোমরের নিচ থেকে প্রচন্ড ব্যথা যন্ত্রণা, পিরিয়ডস এর প্রবলেম, সবকিছু ঠিক এই কারণেই হতো। ঠিক আছে, এবং ওর যে অসুস্থ হয়ে পড়ছিল, ওর মানে হিমোগ্লোবিনের রক্ত কমে যাচ্ছিল, সব কিছু এইটার জন্যই হচ্ছিল। আর তুই বললি না হসপিটালে গেছিল, ধর্ষণ হয়েছিল বলে হুম, মনে হয়েছে। হুম, হুম। এই জিনিসটা কিভাবে? কিভাবে বলতে কি বলতে চাইছিস বল? দুজন বোন পাশাপাশি শুয়েছিল, হুম, হুম, ওকে হসপিটালাইজড করা হলো অর্চনাকে। হুম, হুম, ডক্টর দেখে বললো ধর্ষণের মতো করা হয়েছে বা কিছু একটা হয়েছে, হুম, হুম। শারীরিকভাবে নির্যাতিত হয়েছে। হ্যাঁ, সেটা মানে কিভাবে? দেখ, জিনটাই তো ওর সঙ্গে শারীরিক সম্ভোগ করতো, এবং একটা যদি সুপার ন্যাচারাল পাওয়ার কারোর সঙ্গে শারীরিক সম্ভোগ করছে, তার শরীরে তো কিছু চেঞ্জেস আসবে। মানে এটাই এবং পুরোহিত বলেছিল যে অ্যাকচুয়ালি হ্যাঁ, শারীরিক সম্পর্ক হয়েছিল। একদম, যে কারণে এতটাই ব্রুটালি ব্যাপারটা হয়েছিল, যে কারণে ওর প্রাইভেট পার্ট থেকে ব্লিডিংও হওয়া শুরু হয়েছিল সেদিন। এবং আমাকে আর কি, আমাকে বলছে সরি, মানে পূজাদি এটা গেস করেছে যে এতদিন তো অর্চনা একা শুতো। হুম, ঠিক আছে, এতদিন একা শুতো, ও নিজের মতন করে অর্চনার সঙ্গে শারীরিক সম্ভোগ বা যাই হোক হুম, করতো। হুম, সেই দিন পূজাদি সঙ্গে ছিল, ওকে একা পাইনি, হয়তো হুম। সেই কারণে সেদিনকে অতিরিক্ত ব্রুটাল হয়ে গিয়েছিল, ওর হয়তো রাগ হয়েছিল সেই এন্টিটিটা, আচ্ছা, সেই তারপরে কি কারণে হলো? এতটা এক্সট্রিম পর্যায়ে চলে গিয়েছিল। এক্স্যাক্টলি। যাই হোক, এবার আহ যে আর কি, এবার অর্চনা দি জিজ্ঞেস করছে যে আমাদের সঙ্গে এটা কেন হলো, কে করলো। ঠিক আছে, হুম, কার এত আমাদের উপর রাগ, এই জিনিসটা আমাদের সঙ্গে করলো, আমাদের উপর জিন চালান করেছে। প্রথম সন্দেহ কার উপর যেতে পারে, যাদের সাথে ওর শত্রুতা, মানে পূজার প্রতিমাদের। ফ্যামিলি। এক্স্যাক্টলি, হুম, পূজার ফ্যামিলি। ওর অর্চনা দিতেও সেই কাইন্ড অফ রেগে যাচ্ছে, মানে ওর অবস্থা খারাপ, ওর দাদা বদ্ধ উন্মাদ হয়ে গেছে, ওর মায়ের এরকম ভয়ঙ্কর মৃত্যু হয়েছে, ওর বাড়ির অবস্থা তো তথই বছর। ওর হুম, প্রচন্ড রাগ হচ্ছে, তখনও পূজাদির উপরও রেগে যাচ্ছে। স্বাভাবিক ব্যাপার, নিজের ফ্যামিলি চোখের সামনে এরকম ভাবে নষ্ট হয়ে যাচ্ছে, যে কারো রাগ হবে। ও ও তো ভাবছে যে হ্যাঁ, পূজাদির ফ্যামিলি বা প্রতিমাদির ফ্যামিলি এটা করেছে। তখন
পুরোহিত ঠাকুরকে মানে পুরোহিত মশাইকে যখন জিজ্ঞেস করছে যে কে করেছে, মানে ও কাইন্ড অফ সব জানে, জেনেও জিজ্ঞেস করছে এরকম কাইন্ড অফ ইয়েতে বলছে আপনি নামটা বলুন না, বাকিটা আমি দেখছি, এরকম করে বলছে। আমি যতই অসুস্থ হই আমি দেখে নেব। এবার পুরোহিত মশাই যে সে না একটু দোনামোনা করছে, বলছে যে আমি বলতে পারি, ব্যাপারটা তুমি নিতে পারবে তো? বলছে হ্যাঁ আমি তো জানি কি করেছে, আমি খালি আপনার মুখ থেকে নামটা জানতে চাইছি, আপনি বলুন। হুম। কি মনে হয় কি নাম বলেছিল? তোর কি মনে হয় বল? পূজার মা বাবা কেউ একটা। নোপ, অর্চনার বাবা, কি? ও নিজের বাবা। ইয়েস, অর্চনার বাবা? হ্যাঁ। এখানে টুইস্টটা কি হয়েছিল? কি অর্চনার হয়েছিল? বাবা, হ্যাঁ, অর্চনার বাবা এবং প্রতিমাদির বাবা তো দুজনের মধ্যে শত্রুতা রয়েছে। হ্যাঁ। অর্চনার বাবা ভেবেছিল হুম। যে আমি এই যে একটা ব্ল্যাক ম্যাজিক বা জিন চালান এটা করে হুম। পূজাদির ফ্যামিলিকে নষ্ট করে দেবো, হুম। হুম। ঠিক আছে? হুম। এবার ওর বাবা জানতো, হুম। হুম। মানে এটা কাইন্ড অফ ওপেন সিক্রেট ছিল যে হুম। অর্চনা এবং পূজা দুজনের সঙ্গে দেখা করে এবং দুজনের খুব ভালো সম্পর্ক। হুম। হুম। আমরা আমাদের মধ্যে খেই করলেও ওরা দুজনের মধ্যে ওদের ভাই বোনের সম্পর্ক বল বা একটা বন্ধুত্বের সম্পর্ক ওদের মধ্যে রয়েছে, ওরা একসঙ্গে সময় কাটে। হুম। ওর বাবা কি করেছিল, মিষ্টির মধ্যে হুম। মানে মিষ্টির মধ্যে খারাপ জিনিস করে আর কি হুম। হুম। অর্চনাকে দিয়ে দিয়েছিল, বলেছিল তুই এটা পূজাকে দিবি হুম। যাতে ওর ফ্যামিলিতে নিয়ে চলে যায়, পূজার প্রসাদ হিসেবে, মানে পুজোর প্রসাদ হিসেবে, ঠিক আছে? হুম। হুম। অর্চনা কি করেছিল, অর্চনা নিয়ে গেছে পুরো মিষ্টির প্যাকেটটা কলেজে। হুম। হুম। ও বলেছে যে পূজা বলছে আরে আমাদের বাড়িতে নিয়ে গিয়ে কোনো লাভ নেই, কেউ খাবে না, সবাই ফেলে দেবে, তা আমরাই খেয়ে নিচ্ছ, হুম। হুম। ঠিক আছে? এবার অর্চনা সেই যে প্যাকেটটা ওদের ফ্যামিলিতে যাওয়ার কথা ছিল, অর্চনা আর পূজা বসে ওখানে খেয়েছে এবং ধর একটা প্যাকেটে 10টা মিষ্টি আছে, ঠিক আছে? হুম। হুম। 10টা মিষ্টির মধ্যেই খারাপ করা নেই, আচ্ছা আচ্ছা। তার মধ্যে ধর 2টো কি 3টে মিষ্টির মধ্যে খারাপ করা আছে, বাকিগুলো নর্মাল। ওকে। যেই মিষ্টিটা খারাপ করা ছিল সেটা অর্চনা নিজে খেয়েছে, যেটাতে কিছু ছিল না সেটা পূজা খেয়েছে। ওর বাবার একবারও মনে হয়নি যে ওর মেয়েও খেতে পারে জিনিসটা? ওর বাবা তো বারবার বলে দিয়েছিল এটা পূজাকে দিয়ে দিবি যাতে ও ফ্যামিলিতে নিয়ে চলে যায়, ওরা যে নিজেদের মধ্যে আমরাই খেয়ে নিচ্ছ এই ব্যাপারটা যে ওরা করবে প্ল্যান করে, ওর বাবা ভাবেনি। ওর বাবা ভেবেছে যে আমি যখন বলে দিয়েছি আমার মেয়েকে, আমার মা এটা পালন করবেই। ব্যাপারটা কি জানিস তো, যারা লোকের ক্ষতি করতে চায় না তাদের সাথেই এই জিনিসটা ব্যাকফায়ার হয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করে, মানে এর থেকে হয়তো ওদের মানে মৃত্যুটাও হয়তো ইজিয়ার মনে হবে যে পরিস্থিতির মধ্যে। এক্স্যাক্টলি এই জিনিসটাই হয়ে গেছিল, মানে অন্যের খারাপ করতে গিয়ে নিজেরই কত বড় সর্বনাশ করে নিল, যেটা আমি নিজের বাবা এই জিনিসটা করেছে। হ্যাঁ, নিজের ক্ষতি তো করতে চাইনি, করতে চাইছিল অন্যের ক্ষতি, হয়ে গেছে নিজের ক্ষতি। ওরা দুজন এবার পূজা তো ঠিকই বলেছে যে আমি যদি এই মিষ্টিটা ঘরে নিয়েও যাই, তোরা দিয়েছিস বলে হয়তো খাবে না, ফেলে দেবে, কি দরকার ভাই, সুন্দর ভালো ভালো টেস্টি মিষ্টি আছে, তাহলে আমরাই বসে খেয়ে নিই। ওরা দুজনের মধ্যে ভাগাভাগি করে খেয়েছে, যে মিষ্টিটা নর্মাল ছিল, কিছু ছিল না ক্ষতিকারক কিছু, শোনার পরে কি বললো? ওটা যখন শুনে ওরা তো মানে হা হয়ে গেছে যে আমার বাবা এটা করতে পারে। সবার কাছে নিজের বাবা দেবতা, ঠিক আছে, কেউ বিশ্বাস করতে পারে না যে আমার বাবা এটা করতে পারে। আর তখন ওর বাবা হাউ হাউ করে কাঁদছে যে আমার ভুল হয়ে গেছে, সেই কারণেই ওর সেই দিন যে বললাম ওর মানে পূজাদির বাবার পা জড়িয়ে কেঁদেছিল যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিস। ও তো বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে গড়বড়, কারণ ঘাপলাটা তো ওই করেছিল, ঠিক আছে, যে কারণে ও সেদিনকে ক্ষমা চেয়েছে। ওর বাবা তো সেই হাউ হাউ করে কাঁদছে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের ক্ষতি করতে গিয়েছিলাম, সেই কারণে আমার ক্ষতি হয়েছে। আর পূজাদির বাবা কি বা বলবে, ও ভাবছে যে আমরা কি বাঁচান বেঁচেছি, বাই চান্স যদি পূজা ওটাকে ঘরে নিয়ে আসতো বা পূজা নিজেও খেয়ে নিত ওই খাবারটা, মানে একই তো মিষ্টির প্যাকেটের মধ্যে পাশাপাশি 2টো মিষ্টি,
এটা ও খেয়ে নিত, ওটা ও খেয়ে নিত, মানে যেটা অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল, তাহলে সেম জিনিসটা ওদের সাথে ঘটতো, ওদের ফ্যামিলিটা ম্যাসাকার হয়ে যেত। সেই জিনিসটা যখন ও বুঝতে পারলো, তখন তো মানে ও কিছু বলতেও পারছে না, মানে কার রাগ যে করবে, কার ওপর রাগ করবে, যার উপর রাগ করবে তারই তো এত বড় সর্বনাশ হয়ে গেছে, আর কি রাগ করবে তার উপর, সব তো শেষ হয়ে গেছে ওদের ফ্যামিলি। কর্মফল এটা। পুরোপুরি কর্মফল। যাই হোক, তারপরে তো ব্যাপারটাকে কাটান আর কি দেবে, কোনো রকম আর কি, ওই যে জিন ব্যাপারটা ছিল ওইটাকে ওরা মানে সেই কবচ বা কিছু একটা দিয়ে ওরা করেছিল, কবচ না সরি ভুল বললাম, ওই তোর গজাল হয় জানিস তো, বড় বড় পেরেক টাইপের, ওরকম গজাল দিয়ে চারদিকে মানে ফ্ল্যাটের চারদিকে 4টে ওরকম গজাল পুঁতে দিচ্ছিল। আর যেটা করেছিল আমার একটা মনে আছে বলেছিল, সেটা হচ্ছে চারদিকে মানে ফ্ল্যাটের চারদিকে প্যাকেটে শূকরের মাংস, ঠিক আছে, বুঝতে পেরে গেছি, শূকরের মাংস আর তোর মানে রক্ত শুদ্ধ, ঠিক আছে তো, রক্ত ঝরানো নয় কিন্তু, ধোয়াও নয় কিন্তু, ওটা ওরকম ওদের ঝুলিয়ে দিয়েছিল চারদিকে 4টে। কিন্তু প্রতিমাদি বলেছিল যে অদ্ভুতভাবে ওরকম মাংস যদি ঝোলানো থাকে ঘরের মধ্যে, বৃষ্টিতে একটা গন্ধ হওয়া উচিত, কিন্তু ওখানে কোনো গন্ধ পাওয়া যেত না। তো বলছে যে এটা অনেক মানে রাখতে হবে, যেদিন থেকে মানে গন্ধটা পাওয়া তুমি শুরু করবে সেদিনকে ফেলে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ওটা মোটামুটি তোর 7 থেকে 10 দিন ওটা ওরকম ঝোলানো ছিল, কোনো রকম কোনো গন্ধ পাওয়া যায়নি। 7 থেকে 10 দিন। হ্যাঁ, এরকমটা হয় আদৌ? হয়েছে তো, ওদের সাথে তো এরকম ভয়ঙ্কর জিনিস ঘটেছে। ঠিক আছে, এই জিনিসটা ওদের ওখানে ছিল, মানে 7 থেকে 10 দিন ঝোলানো ছিল, কোনো রকম গন্ধ পাওয়া যায়নি। তারপর থেকে হালকা হালকা স্মেল যখন ছাড়া শুরু করেছে ওটার থেকে, তখন ওরা ওটার থেকে ফেলে দিয়েছে। আর ওই যে গজাল 4টে দিয়েছিল চারকোনায় পুঁততে, চারকোনায় ওটা পুঁতে দিয়েছিল। আর তারপরে হচ্ছে তোর ইয়েতে মানে ঘরেতে তোর ওই হাবান করানো যেটাকে বলে আর কি, যজ্ঞ করানো, সেইটা সাত্তি সস্তায়ন করানো হয়েছে। কিন্তু মানে ওটাতে লাভ হয়েছে বলতে ওই যে জিন যে ব্যাপারটা, ওই জিনিসটা এখন আর ওদের সাথে নেই। আর ঘরটা যেরকম একটা পোর্টাল টাইপের হয়ে গিয়েছিল, বিভিন্ন মৃত মানুষদের দেখা যেত, সেই জিনিসটা এখন আর হয় না। আর তোর ওই সাউন্ড যে চলে যেত ব্যাপারটা, ওই জিনিসটা আর নেই। ঘরটা হয়তো নর্মাল হয়ে গেছে, জিনটা হয়তো নেই, কিন্তু যা ক্ষতি হওয়ার তা কিন্তু হয়েই গেছে। দাদার পাগলামোটা কমেছে? না, দাদা এখনো বদ্ধ উন্মাদ, মানে ওটা পার্মানেন্ট হয়ে গেছে। মানে এটাই হচ্ছে ব্যাপার, মানে এরকম ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, হোয়াটএভার দ্যাট ইজ, মানে এইগুলো না মানে করা তো উচিতই না ফার্স্ট, আর করলেও ব্যাকফায়ার হবে। হবে, এটা তো ডাইরেক্ট ওদের কাছে চলে এসেছে, ওদের কাছে যেতে কি হয়েছে। একদম সাংঘাতিক একটা ঘটনা জানলি ভাই, থ্যাঙ্কস শেয়ার করার জন্য। থ্যাংক ইউ আমাকে খুব আরেকটু সুযোগ করে দেওয়ার জন্য। খুব তাড়াতাড়ি কৌস্তবের আড্ডাতে দেখা হচ্ছে তোর সাথে। একদম ঠিক আছে, এটা টেরিফিক ঘটনা ছিল দীপাঞ্জনা। ঘড়িতে বেলা 3টে, আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। আজকের এই ঘটনাটা শুনে আমি পুরো ছিটকে গেছি। কেমন লাগলো কিউরিও ফাইটের আজকের এই এপিসোড দীপাঞ্জনার সাথে, সেটা কমেন্ট করে জানান। কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে কিউরিও ফাইটের কোনো এপিসোড আপনাদের মিস না হয়। দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে। যতক্ষণ আপনাদের সাথে দেখা না হচ্ছে, কিউরিও ফাইটের আগের বেশ কিছু মারাত্মক ঘটনাও আপনারা শুনতে পারেন আপনার মোবাইল সেকশনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করে। গুড নাইট অ্যান্ড হরর ড্রিমস। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে